কারণ আমি যে টপিকটা পড়াবো এটা খুব বেরসিক একটা টপিক। হ্যাঁ, এটা পরীক্ষায় তোমাদের রিটার্নে এটা কোয়েশ্চেন থাকেই এবং ভাইভাতে থাকে। খুবই ইম্পর্টেন্ট টপিক, যে হাউ ইউ রিসাসিটেট। দেখো এখানে একটা ইনজিওর্ড পেশেন্ট, তাই না? আমি ভুল করলাম, মারুফ আমার কাছে একটা পাঠাইছে টাচ স্ক্রিন সহ, এটা দেখে আমি নেক্সট ক্লাসে আমি ইউজ করবো। এখানে দেখো একটা ইনজিওর্ড পেশেন্ট নিয়ে যাচ্ছে, তাই না, হসপিটালে। উপরে একটা স্পটলাইট, এখানে 1 2 3 4 5 জন একটা পেশেন্টকে ধরে নিয়ে যাচ্ছে। আমাদের হলো রিসাসিটেশন হবে ক্রিটিক্যালি ইনজিওর্ড পেশেন্ট। এখানে ধরো ইনজিওর্ড পেশেন্টের ম্যানেজমেন্ট আর কলাপস পেশেন্টের ম্যানেজমেন্ট মোটামুটি একই রকম। এটা অজ্ঞান পেশেন্ট, কলাপস হয়ে গেছে, কার্ডিয়াক অ্যারেস্টের পেশেন্ট এটা। আর এই ক্রিটিক্যালি ইনজিওর্ড পেশেন্টের ম্যানেজমেন্টের কিছুটা সিমিলারিটি আছে এখানে, বেসিক প্রিন্সিপালটা। আচ্ছা তোমরা বলো, তোমরা কি জানো যে একটা ইনজিওর্ড পেশেন্ট, একটা সিভিয়ারলি আর ক্রিটিক্যালি ইনজিওর্ড পেশেন্টের ম্যানেজমেন্টের তোমার হেডলাইনগুলো কি, প্রটোকলটা, ম্যানেজমেন্ট প্রটোকলে মূল হেডলাইনগুলো কি? বলো তো, যেটুকু জানো তোমরা। যে কোনো একজন বলো, যেটুকু জানো ওইটুকুই বলো। স্যার ABCDE। হ্যাঁ, ভেরি গুড, ABCD, তাই না? মানে ম্যানেজমেন্টটা করতে গেলে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন ABC ম্যানেজমেন্ট বললেই হইতো আমাদেরকে, যে ABC ম্যানেজ করবো এইটুকু বললেই আমাদের পরীক্ষা হয়ে যেত। এখন তোমাদের আর একটু বাড়িয়ে যেটা বলছো তোমরা ABCDE, তাই না? এ হইলো এয়ারওয়ে, বি হইলো ব্রিদিং, সি সার্কুলেশন, ডি হইলো ডিসেবিলিটি, ই হইলো এক্সপোজার, তাই তো? এখন ধরো এই ABCD ম্যানেজমেন্ট করতে গেলে এই ABCDটা কোনটার পার্ট? ABCDটা অ্যাকচুয়ালি দ্য প্রাইমারি সার্ভের পার্ট, এবং এইটাকে আমরা ইনিশিয়ালি 3টা ভাগে ভাগ করি। একটা হলো প্রথমে প্রাইমারি সার্ভে অ্যান্ড রিসাসিটেশন, তারপরে আসবে মনিটরিং, তারপর সেকেন্ডারি সার্ভে। এটা হলো বেসিক প্রিন্সিপাল, এটা মাথায় তোমরা মনে রাখবা। আর যদি তোমরা সময় পাও থেকে পড়ে নিতে পারো, তোমাদের RCS কোর্স ম্যানুয়াল একটা বই আছে, ওই বইটা খুবই অত্যন্ত ইউজফুল বই। এটা তোমরা পড়ে নিও, এটা সফট কপিটা আছে তোমাদের কাছে, PDF ভার্সনটা। এটা না আমাদেরকে দিয়ে দিয়েন, আমাদের আমি নাই এটা আসলে। দিয়ে দিব না। এটা কিভাবে দেওয়া যায়, ফাইলটা কত বড়, তোমরা যে কোনো একজনের ইমেল অ্যাড্রেসটা আমার কাছে দিয়ে দিও তো, দেখি আমি ইমেল এটা পাঠাতে পারি কিনা। আর না হলে আদনানের কাছে আছে, আচ্ছা আদনানকে বললেই হবে। আদনান এটাকে যদি আপলোড করে দেয় ড্রাইভে, দিয়ে লিঙ্ক দিয়ে দিলে লিঙ্ক দিয়ে তোমরা ডাউনলোড করে নিও। প্রথম চ্যাপ্টারটাই দেখবো, RCS কোর্স ম্যানুয়ালের প্রথম চ্যাপ্টারটা। এবং এইটা খুব সুন্দর করে বইটাতে লেখা, খুব বেশি লেখা নেই, সুন্দর করে লেখা, যেটা পড়লে সব আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। তাহলে there are 3 steps তোমার ইন দি ম্যানেজমেন্ট অফ এ ক্রিটিক্যাল ইনজুরি পেশেন্ট। এই কথাগুলো এখন যেগুলো লেখা আছে এগুলো তোমাদের পরীক্ষার জন্য দরকার নেই, জানার জন্য দরকার যে এই রিসাসিটেশনটা কোন কোন জায়গায় প্রয়োজন হতে পারে। একটা হতে পারে এট দি সাইট অফ ইনসিডেন্ট, যেখানে ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট যেটাই বলো, হ্যাঁ, একটা হতে পারে ট্রান্সপোর্ট করার সময় রোগী আগে ভালো ছিল, at the time of transportation patient may collapse। আবার নিয়ারেস্ট হসপিটালে নিয়ে গেলে, যেমন ধরো একটা উপজেলা হসপিটাল, ওখানে নিয়ে গেলে ওইখানে কলাপস হয়ে যেতে পারে। বাট দেখা গেল ওই কলাপস রোগীটাকে ওইখান থেকে তুমি রিসাসিটি করে পাঠালে, পরে যখন রেফারেল হসপিটাল উসমানী মেডিকেল কলেজে নিয়ে আসলো, মনিটরিং, তারপরে আসবে সেকেন্ডারি সার্ভে অ্যান্ড ডেফিনেটিভ ট্রিটমেন্ট। তাহলে প্রথম সার্ভে, প্রাইমারি সার্ভে, তার সাথে রিসাসিটেট করে নিলাম, তারপরে মনিটর করবো। মনিটরিং এর উদ্দেশ্যটা কি, রোগীটা খারাপের দিকে যাচ্ছে না কিরকম আছে, না ভালোর দিকে যাচ্ছে। আমি যেহেতু পেশেন্টকে I have done the initial resuscitation, now
I will see whether the patient's condition is getting worse or the patient is stable, static, or the patient's condition is improving. এবং এই সময়টাতে then you do a secondary survey. এই secondary survey মানে কি? ধরো আমি এয়ারওয়ে ম্যানেজ করলাম, আমি ব্রিদিং ম্যানেজ করলাম, সার্কুলেশন ম্যানেজ করলাম, পেশেন্ট ফিরে আসলো, জ্ঞান ফিরে আসলো। এখন একটা ক্রিটিক্যালি ইনজিওর্ড পেশেন্ট, আমি পরবর্তীতে এটা আসতেছি কিভাবে হিস্ট্রি নেবে, তার লিভার ইঞ্জুরি থাকতে পারে, তার স্প্লিন ইঞ্জুরি থাকতে পারে, স্পাইনের ফ্র্যাকচার থাকতে পারে, তার ইন্টারক্রানিয়াল হেমাটোমা থাকতে পারে, তার একটা লিম্বে ফ্র্যাকচার থাকতে পারে, তার ব্লাডার ইঞ্জুরি থাকতে পারে, তার বাউল ইঞ্জুরি থাকতে পারে। এই যে আমি ইনিশিয়াল রিসাসিটেশনে এইগুলো দেখিনি, জাস্ট তখন লাইফ সেভ করার জন্য এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন দেখে পেশেন্টকে রিসাসিটেট করলাম। এখন আমাকে ফাইন্ড আউট করতে হবে যে কোথায় কোথায় স্পেসিফিক ইনজুরি আছে, এবং এটার জন্য আগে আমি কি কি করব, একটা হলো হিস্ট্রি নিতে হবে যে পেশেন্ট যে ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্ট কিভাবে ইনজুরিটা হলো, এটাকে প্লেন ক্রাশ থেকে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট থেকে, ফল ফ্রম হাইট থেকে, অথবা কোনো হোমিসাইডাল ইনজুরি থেকে, তাই না? বিভিন্ন, তাহলে এই মোড অফ ইনজুরি থেকে ইউ উইল গেট অ্যান আইডিয়া যে তার ইনজুরি, তার কি ধরনের ইনজুরি হইতে পারে। তারপরে ফিজিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস। এখন আমাকে থরো হেড টু টো এক্সামিনেশন করতে হবে, মাথা থেকে শুরু করে পায়ে ইনক্লুডিং ব্যাক, পেরিনিয়াম, অ্যাবডোমেন, চেস্ট, নিউরোলজিক্যাল স্ট্যাটাস সবকিছু দেখতে হবে। দেখে তার উপরে ভিত্তি করে হিস্ট্রি থেকে এবং এই ফিজিক্যাল ফাইন্ডিংস থেকে আই উইল হ্যাভ এন আইডিয়া যে তার কোথায় ইনজুরি থাকতে পারে, এবং দ্যাট উইল গাইড মি টু গো ফর ইনভেস্টিগেশন। আমি কি ব্রেনের সিটি করবো, এমআরআই করবো, নাকি স্পাইনের এমআরআই করবো, নাকি লিম্বের এক্সরে করবো, নাকি একটা ফোকাসড আল্ট্রাসাউন্ড করবো অ্যাবডোমেনে, নাকি একটা অ্যাবডোমিনাল সিটি স্ক্যান করবো, হোল বডি সিটি স্ক্যান করবো, এই সবগুলো ডিপেন্ড করবে আমার হিস্ট্রি এবং ফিজিক্যাল ফাইন্ডিংসে কি পাওয়া যাবে। ঠিক আছে, এখন আসো যে প্রাইমারি সার্ভে। তোমরা যে কথাটা প্রথমে বললে যে এবিসিডি, এটা হলো প্রাইমারি সার্ভের অংশ। ঠিক আছে, তাহলে এইখানে যেমন এটা আমাদের দেশের জন্য প্রযোজ্য না, আমরা সব পারবো না। একজন অ্যানেস্থেটিস্ট থাকতে হবে, একজন সার্জন থাকতে হবে, 5 জন নার্স থাকতে হবে, একজন মেডিকেল ক্লার্ক থাকতে হবে। যে ক্লার্ক মানে হলো হি উইল রেকর্ড অর শি উইল রেকর্ড অল দি ফাইন্ডিংস এন্ড অল দি মেজার্স, তুমি কি স্টেপস নিয়েছো এটা রেকর্ড করে রাখার জন্য। তাহলে দি সাইট অ্যান্ড ডিউরিং ট্রান্সপোর্টেশন maintain and establish an airway, এটা তোমাদের বেসিক জাস্ট আইডিয়া থাকার জন্য, এটা পরীক্ষার জন্য না। যেমন ট্রান্সপোর্ট করার সময় হোক বা সাইটে হোক, তোমার এয়ারওয়েটা প্রথমে মেনটেন করতে হবে, এবং ইউ হ্যাভ টু মেনটেন adequate oxygenation and you have to control the external bleeding. এটা বেসিক কতগুলো কথা। এয়ারওয়ে দিতে হবে, অক্সিজেনেশন মেনটেন করতে হবে, বাইরে যদি ব্লিডিং হয় তাহলে ব্লিডিংটাকে বন্ধ করতে হবে, and if there is a fracture that has to be stabilized, যা হাতের কাছে থাকবে, তোমার স্প্লিন থাকে স্প্লিন দাও, তোমার একটা কিছু না থাকে একটা বাঁশ দিয়ে করতে পারো, একটা কাঠের টুকরো দিয়ে করতে পারো, ইউ ক্যান স্টেবিলাইজ হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর হ্যান্ড এট দ্যাট টাইম। হসপিটালে আসার পরে এখন আমরা শুরু করি কিভাবে আমরা যাব। হসপিটালে আসলে একটা মনে রাখবো, ইউ হ্যাভ টু রিঅ্যাসিওর দ্য পেশেন্ট যে রুগী সঠিক জায়গায় আছে, ইউ হ্যাভ কাম টু দি রাইট প্লেস, এবং উই হ্যাভ দি নলেজ, উই হ্যাভ দি স্কিল, উই হ্যাভ দি অল দি ফেসিলিটিস টু ম্যানেজ ইউ। এই কথাটা রুগীকে প্রথম ফার্স্ট স্টেপ থেকে এটা বুঝাই নিতে হবে, এটা মাথায় রাখবে। কারণ এখানে বলছে ডোন্ট ট্রিট দ্য পেশেন্ট অ্যাজ এন ইনএনিমেট অবজেক্ট। যেমন একটা গাড়ি, একটা অ্যাক্সিডেন্ট করে গাড়ি কিছু ড্যামেজ হয়েছে, এই গাড়িটাকে যখন ওয়ার্কশপে নিয়ে যাবে তখন গাড়িকে কিছু বোঝানোর দরকার নেই, তুমি ফাইন্ড আউট করে কোথায় প্রবলেম, তারপরে তুমি ট্রিট করো, তুমি এটাকে তোমার রিপেয়ার করে দাও। কিন্তু মানুষ যখন হাসপাতালে আসবে তখন তাকে একটা মানুষ হিসেবে ট্রিট করতে হবে, এবং ওইখানে যে একটা রিঅ্যাসিওরেন্স পেশেন্টের, এটা অনেক কনফিডেন্স তার নিয়ে আসে। রুগী মনে করতেছে যে আমার কি হবে না হবে, আমি বাঁচবো কি মরে যাব, হাসপাতালের নিচে ডাক্তার পাবো কিনা, হ্যাঁ, এরকম অনেক কিছু মাথায় কাজ করতে থাকে। কিন্তু ঢোকার সাথে সাথে যদি তুমি রিঅ্যাসিওর করো পেশেন্টকে যে ইউ আর ইন সাচ এ হসপিটাল which is fully equipped, all the doctors are available, all the nurses and all the staffs are available here, we have all the facilities, we have all the expertise, কাজে আপনি চিন্তা করবেন না, আপনি ভালো জায়গায় আসছেন এবং you will be all right, এইটা দিলে পরে পেশেন্ট will have confidence on the hospital and on the treatment facilities, এবং এইটা কিন্তু তার রিকভারিতে অনেক হেল্প করবে। নাও যেটা তোমরা বলছো ফার্স্ট ইজ এয়ারওয়ে, এই এয়ারওয়ের সাথে এই কথাটা যোগ করে দিতে হবে অলওয়েজ, এয়ারওয়ে ম্যানেজমেন্ট উইথ সার্ভাইকাল স্পাইন কন্ট্রোল। ঠিক আছে, এখন একজনে বলো তো
কেন আমি এই কথাটা এখানে উল্লেখ করলাম, বা এটা বলতেই হবে তোমাকে। এয়ারওয়ে ম্যানেজ করার সময় তোমাকে সার্ভাইকাল স্পাইন স্টেবিলাইজ করতে হবে বা কন্ট্রোল নিতে হবে। ওয়াই? যে কোনো একজন বলো। এখানে সবার আগে নাম দেখছি নাভিদ মাহমুদ খান। বলো তো কেন আমরা এটাতে এত গুরুত্ব কেন দিচ্ছি? স্যার নেকটাকে স্টেবিলাইজ করার জন্য, এস কেন ট্রাকিয়াটা নেকটা নেকে, স্টেবিলাইজ করতে চাচ্ছি? কারণ স্যার এয়ারওয়ে গুলো মানে ট্রাকিয়াটা তো নেকের ভিতরেই স্যার। Good, এটা হতে পারে একটা। আর কেন? তারপরে দেখতেছি অনুপম বোধ হয়, না? তুমি বলো তো, ও তো একটা বললো যে নেকটা সোজা না রাখলে ট্রেকিয়াটা স্টেজ থাকবে না। আর কি কারণে সার্ভাইকাল স্পাইন কন্ট্রোল নিতে হবে? স্যার রেসপিরেটরি সেন্টারটা স্যার ইম্পর্টেন্ট। আচ্ছা, কোথায় থাকে? সেটা স্যার মেডুলা অবলাঙ্গাটা লোয়ার পার্টে স্যার। তো সেটা কি সেক্ষেত্রে যদি সার্ভাইকাল স্পাইনে থাকবে? না স্যার এক্স্যাক্টলি সেখানে না। এক্স্যাক্টলি একটু উপরে, তাই না? জি স্যার। তাহলে তুমি মানে তুমি বলছো ঠিক আছে, তোমার কথা উত্তর ঠিক আছে, মানে আমি যেন ব্রেন স্টেম ইনজুরি না হয় সেটা তুমি বলতেছো। সেটাই স্যার। কেন? আমি বলবো ব্রেন স্টেম না, আরেকটু নিচে সার্ভাইকাল স্পাইনাল কর্ড। কেন ইনজুরি হতে পারে? তার কারণ হলো পেশেন্ট মে হ্যাভ আননোটিসড ইনজুরি টু দি সার্ভাইকাল স্পাইন। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কিন্তু ওইখানে কোনো ইনজুরি হয়ে গেছে যেটা নোটিস করা যায় না। এবং এই যে ফ্র্যাকচার হয়ে গেল সার্ভাইকাল স্পাইনে, যখনই আমরা স্পাইন ধরে মুভ করতে থাকলাম এয়ারওয়ে ম্যানেজ করার জন্য, তখন ওই মুভমেন্টের জন্য ওই ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট অথবা আনস্টেবিলিটি, এই আনস্টেবল সার্ভাইকাল স্পাইনের জন্য দেয়ার মে বি ইনজুরি টু দি স্পাইনাল কর্ড। আর সার্ভাইকাল স্পাইনে যদি ইনজুরি হয় স্পাইনাল কর্ডে, তাহলে কি হবে? একেবারে কোয়াড্রিপ্লেজিয়া হয়ে যাবে, প্লাস রেসপিরেটরি মাসুলের যে সাপ্লাই আছে ডায়াফ্রাম সহ সব সাপ্লাই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? এটা আমার একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে। জেমস ফিনলে কোম্পানির একজন খুব হাই অফিসিয়াল আসছিলেন। সকালবেলা সিলেট থেকে শ্রীমঙ্গল যাচ্ছেন, ওনার গাড়ি গিয়ে একটা গাছকে ধাক্কা দিল। তা আমার ভাগ্না তখন জেমস ফিনলেতে ছিল, ও দেখছে অ্যাক্সিডেন্টটা, কিন্তু ও যেহেতু না জানিয়ে চলে আসছিল সিলেটে, ও ওখানে না থেমে ও অফিসে জানাইছে যে এরকম গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। ওনাকে ওসমানী মেডিকেল কলেজে নিয়ে আসা হলো এবং আমি তখন আরেস্ট ছিলাম। আমি জাস্ট ওনাকে জিজ্ঞেস করছিলাম আপনি কেমন আছেন, বলে জাস্ট বিলো দিস লেভেল এভরিথিং ইজ নাম। শুধু এই কথাটা উনি বললেন যে আমার গলার লেভেলের নিচে, হাত দিয়ে তো দেখাতে পারছে না, গলার লেভেলের নিচের থেকে আমার হোল বডি ইজ টোটালি নাম। এই কথাটা বলছিলেন। এবং ওনার খুব হাই চ্যানেল ছিল, এয়ারফোর্সের হেলিকপ্টার আসলো, ওনাকে নিয়ে গেলেন, বাট আলটিমেটলি হি ডাইড। এবং এটা কি হয়েছিল? এটা হুইপ্লাস ইঞ্জুরি হয়েছিল, হুইপ্লাস চাবুকের। এটা কি হয় ধরো, আমাকে দেখতে পাচ্ছ তোমরা? ইঞ্জুরিটা হয় তোমার একটা গাড়ি যাচ্ছে, তখন যদি গিয়ে গাড়ি একটা গাছকে ধাক্কা দিল, তখন কি হবে? বডিটা মোমেন্টামে আছে, বডির হোল পার্ট যেটা গাড়ির সাথে লাগানো এটা থেমে গেল, কিন্তু মাথাটা এইভাবে মুভ করবে সামনের দিকে। মাথাটা তো তখন কি বলে এটাকে, ফ্রি আছে, এরকম সামনে মুভ করলো। তারপরে যখন ধাক্কা খেয়ে গাড়িটা থেমে গেল, তখন আবার ঘাটটা পিছনে দিয়ে গেল। অথবা একটা গাড়ি থেমে আছে, ইন্টারন্যাশনাল ট্রাফিক কোড হইলো, তুমি যদি কোনো কারণে গাড়ি তোমার হার্ড শোল্ডার বলে বা ব্রোকেন লাইন রাস্তার কিনারে পার্ক করতে করতে হয়, তাহলে তুমি ওই চারটা লাইট যেটা আছে, চার কোনো ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে দিয়ে তোমাকে গাড়ি থেকে নেমে দূরে গিয়ে দাঁড়াইতে হবে। এটাই হলো ইন্টারন্যাশনাল কোড। না হলে তুমি যদি গাড়ির ভিতরে থাকো, অন্য যে কোনো গাড়ি যদি তোমাকে ধাক্কা দেয়, তাহলে তুমি ইনজুর্ড হবে। এবং এইটা হতে পারে কি, গাড়িটা থামানো, ধরো এইভাবে গাড়ি থামানো, তুমি গাড়িতে বসে আছো, গাড়ি পিছন থেকে এসে এইভাবে ধাক্কা দিল, তখন আমি তো বসে আছি, ধাক্কা দেওয়ার সাথে সাথে হবে কি, আমার বডিটা গাড়ির সাথে সাথে সামনের দিকে চলে যাবে, কিন্তু আমার মাথাটা পিছন দিকে চলে যাবে, যে তারপরে আবার পর মুহূর্তে মাথাটা আবার সামনের দিকে চলে আসবে। এই যে টু অ্যান্ড ফ্রো মুভমেন্টটা, এটাকে হুইপ্লাস ইনজুরি বলে। তাহলে সার্ভাইকাল স্পাইনটা, তোমার মাথাটা সার্ভাইকাল স্পাইনের উপর একবার সামনে একবার পিছনে এইভাবে মুভ করলে, তখন এইখানে দ্যার মে বি ইনজুরি টু দি ফ্র্যাকচার অফ দি সার্ভাইকাল স্পাইন, যেটা নোটিসড হয় না ইনিশিয়ালি। কাজে আননোটিসড এরকম কোনো ইনজুরি আছে কিনা আমি তো জানি না। এই জন্য যখনই এয়ারওয়ে কন্ট্রোল করতে যাব,
তখন আমাকে সার্ভাইকাল স্পাইনকে ম্যানিপুলেট করতে হবে। দ্যাট ম্যানিপুলেশন মে কজ ইনজুরি টু দি সার্ভাইকাল স্পাইনাল কর্ড। ক্লিয়ার এটা তোমাদের? আচ্ছা, তারপরে হলো ব্রিদিং। ব্রিদিং মেনশন করতে হবে, সার্কুলেশন, ডিসেবিলিটি অ্যান্ড এক্সপোজার। আমি এগুলো পয়েন্ট ওয়াইজ আসতেছি, ঠিক আছে? এইখানে দেখো এয়ারওয়ে কিভাবে কন্ট্রোল করতে পারি, আমি কথাগুলো বলে নিছি। And control of cervical spine, why? As because there may be unnoticed spinal injury, and during manipulation of the spine for maintenance of the airway, there may be injury to the cervical spinal cord. এবং কিভাবে করবো বলো তো? এই সার্ভাইকাল স্পাইনটাকে আমি কন্ট্রোল করবো বা স্টেবিলাইজ করবো কি দিয়ে? যে কেউ একজনে বলো তো। সার্ভাইকাল কলার। সার্ভাইকাল কলার, গুড। তাহলে এটা আনসাসপেক্টেড নেক ইনজুরি প্রিভেনশন করার জন্য এটা বাই এ হেড সার্ভাইকাল কলার, appropriately sized head cervical collar. এখন যদি তোমার কাছে সার্ভাইকাল কলার না থাকে, যা তোমার হাতের কাছে পাও দুই দিকে দুইটা বালিশ দিয়ে, পিলো দিয়ে বা স্যান্ডব্যাগ দিয়ে এগুলো আটকে দাও, কিন্তু এটাকে স্টেবিলাইজ রাখতে হবে। এখন এয়ারওয়ে কিভাবে ম্যানেজ করা যাইতে পারে একটা পেশেন্টের, বলো তোমরা যে যতটুকু জানো বলো তো। একটু ইন্টারাকশন না হইলে আমাদের ফেস টু ফেস তো আমরা আসলে দেখতে পাচ্ছি না কেউ কাউকে। একটু ইন্টারাকশন হলে কথা বলো তোমরা, ক্যামেরাটা অন করে দিয়ে যেই কথা বলবো। পার্থ প্রতিম চন্দ, বলো তো দেখি। স্যার এয়ারওয়ে কিভাবে? mouth to mouth breathing in the spot. এটা তো ব্রিদিং হলো, তাই না? এয়ারওয়েটা কিভাবে ম্যানেজ করবো বলো? ওইটাতে আমরা যাচ্ছি ব্রিদিং এ পড়ে। হ্যাঁ, এয়ারওয়ে ম্যানেজ মানে আমার এয়ারওয়েটা ক্লিয়ার থাকতে হবে বাতাস ঢোকার জন্য। এটা কিভাবে কি আমি করতে পারি, তোমার যা মনে আছে বলো। তুমি ক্যামেরা অন করে বলো। বাকি যারা আছো সবাই ক্যামেরা তোমরা রেডি রাখো, কথা বলার সময় অন করে কথা বলবো। এখন ছেলেরা কেউ যদি খালি গায়ে বসে ক্লাস করতে থাকো, গেট রেডি, যাতে করে তুমি কথা বলার সময় ক্যামেরাটা অন করতে পারো। ঠিক আছে, বলো কিভাবে। স্যার কোনো অবস্টাকল থাকলে সেটা হ্যাঁ, রিমুভ ভেরি গুড। এটা অবস্টাকল থাকলে কি অবস্টাকল হতে পারে? এটা ফরেন বডি থাকতে পারে, একটা ডেঞ্চার হতে পারে, তাই না? একটা ব্লাড ক্লট থাকতে পারে, মাড থাকতে পারে, তাই না? তাহলে একটা হলো কোনো ধরনের অবস্ট্রাকশন থাকলে আমি এটা রিমুভ করে দিলাম। আর রিমুভ করার পরে এরপরে এয়ারওয়েটা যেন আর বন্ধ না হয়ে যায়, টাং যেন ফল ব্যাক না করে, এগুলোর জন্য কি করতে পারি? স্যার অক্সিজেন ইনহেলেশন। অক্সিজেন তো পরে, আমার তো এই বন্ধ যেন আবার না হয়, এয়ারওয়ে আমি তো চালু করলাম, এটা যেন আবার বন্ধ না হয়ে যায়, তার জন্য কি করতে পারি? এয়ারওয়ে টিউব দিতে হবে স্যার ইন দ্য মাউথ। এয়ারওয়েটা একটা আছে, এয়ারওয়ে টিউব, ভেরি গুড। কত ধরনের এয়ারওয়ে টিউব আছে জানো? না আচ্ছা, স্যার। ঠিক আছে। তাহলে এই টিউব ছাড়াও তো কিছু ম্যানুভার আছে যেগুলো দিয়ে আমরা এয়ারওয়ে মেনটেন করতে পারি। উত্তম বলো তো, উত্তম চন্দ্র দে, তুমি জানো এছাড়া আর কিছু? একজনে বললো অবস্ট্রাকশন গুলো রিমুভ করে দিবেন, ভেরি গুড। আরেকজনে বললো আমি একটা এয়ারওয়ে টিউব দিয়ে তারপরে যেন টাং ফলব্যাক না হয়, এয়ারওয়েটা ক্লিয়ার থেকে করতে পারি। আর কি করা যেতে পারে এয়ারওয়ে মেনটেনের জন্য? তারপরে নাম দেখছি নুসরাত আলম জেরিন, তুমি কি কিছু জানো এগুলো এইটুকু ছাড়া? না স্যার। আচ্ছা, এখন আসি আমরা, ধরো স্যার কিভাবে। হ্যাঁ বলো। স্যার জ থ্রাস্ট, চিন Very good. লেফট এগুলা দিতে পারেন হ্যাঁ, স্যার। জো থ্রাস্ট মানে আমি বা মাথার মধ্যে endotracheal- কিছু ম্যানিপুলেশন করতে পারি, তাই না? মাথার মধ্যে কিছু ম্যানিপুলেশন করতে পারি। জোকে যদি আমি টান দিয়ে সামনের দিকে নিয়ে আসি, তাহলে টাংটা সামনে চলে আসলো, এই টাং আর তোমার ওরোফেরিক্সকে বন্ধ করতে পারবে না, তাই না? জোকে যদি সামনেটার দিকে নিয়ে আসি, টাংটা সামনে চলে আসলো, এই টাং গিয়ে কেন অবস্ট্রাক্ট দিই ওরোফেরিক্স। ঠিক আছে, গুড। আর কিছু কারো মনে আছে? এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন করা যেতে গুড, পারে।
একটা এয়ারওয়ে টিউব দিলাম, আরো যদি প্রয়োজন হয় আমি এন্ডোট্রাকিয়াল টিউব ঢুকাই দিতে পারি, যেটা কোথায় আমরা দেখি এন্ডোট্রাকিয়াল ইনফিউশন মেইনলি, আইসিইউতে স্যার, আর কোথায়, অপারেশনে স্যার, ওটিতে। তাই না? অপারেশন থিয়েটারে, যেখানে জেনারেল অ্যানেস্থেসিয়া অপারেশন করি সেখানে তো সবচেয়ে বেশি দেখি। তাহলে কিভাবে আমি অ্যাসেস করব রোগীর এয়ারওয়ে ক্লিয়ার আছে কিনা? একটা হলো বাই টকিং টু দি পেশেন্ট, আর ইউ অল রাইট। ব্রিটিশরা, ইংলিশরা তারা সেটা বলে, আমরা তো আর ইউ অল রাইট বলবো না, আমরা বলবো যে আপনি ভালো আছেন কিনা বা আপনি কেমন আছেন। রোগী যদি কথা বলতে পারে, ডেফিনেটলি হিজ এয়ারওয়ে ইজ ক্লিয়ার, হিজ ব্রিদিং ইজ ক্লিয়ার, হিজ অক্সিজেনেশন ইজ ক্লিয়ার, তাই না? তাদেরকে কথা বলতে পারলে এয়ারওয়ে ইজ ক্লিয়ার। অথবা কথা বলতে পারতেছে কিন্তু there is sign of confusion, তাতে মনে হলো রোগীর পেশেন্টে হাইপোক্সিয়া আছে। হাইপোক্সিয়া কেন হইলো? there may be obstruction in the airway. অথবা সাইন অফ এজিটেশন, হাইপোক্সিয়ার জন্য পেশেন্ট এজিটেটেড বা ইরিটেটেড থাকে অনেক সময়, কনফিউজড হতে পারে, এজিটেশন থাকতে পারে। অথবা ইউ ক্যান হিয়ার সাম স্ট্রাইডার অর গার্গলিং সাউন্ড কামিং আউট ফ্রম দি এয়ারওয়ে, তাই না? একটা স্ট্রাইডার হতে পারে, স্ট্রাইডার তোমরা হুইজ বা স্ট্রাইডার তুমি জানো, আর গার্গলিং হতে একটা কলকল শব্দ, একটা গার্গলিং শব্দ আসতে পারে। ঠিক আছে? অথবা তুমি ফিল ফর ওয়ার্ম এয়ার, নাকের কাছে আপনি গরম বাতাস আসতেছে কিনা। এখন তোমাদের যেটুকু মনে থাকে এইটুকু মনে রাখো। তাহলে একটা মেইন যেটা আমাদের বাই টকিং টু দি পেশেন্ট, আরেকটা হইলো কোনো স্ট্রাইক বা গার্গলিং শব্দ আসতেছে কিনা। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। রুগী কথা বলতে পারলে ক্লিয়ার এয়ারওয়ে, আর রুগীর গলা থেকে যদি গার্গলিং কোনো বা স্ট্রাইডার আসে তাহলে বোঝা গেল ডেফিনেটলি দেয়ার ইজ অ্যান অবস্ট্রাকশন। আর ইনডাইরেক্ট এভিডেন্স পাইতে পারি, পেশেন্ট ইফ দ্য পেশেন্ট ইজ কনফিউজড, ইফ দ্য পেশেন্ট ইজ এজিটেটেড, আর নাকের কাছে বাতাস দিলে ওয়ার্ম এয়ার যদি পাই তাহলে বুঝবো যে বাতাস আসতেছে, এয়ারওয়ে ইজ ক্লিয়ার। ঠিক আছে? কি কিভাবে ম্যানেজ করতে পারি? এখন তোমরা যেটা বলছো কিপ দ্য এয়ারওয়ে ক্লিয়ার, ক্লিয়ার ইট। ওই যেটা বললো অবস্ট্রাকশন থাকলে, কোনো যদি মাঠ থাকে, মাঠ থাকতে পারে, ফরেন বডি থাকতে পারে, ডেঞ্চার থাকতে পারে, এগুলো রিমুভ করে দিলাম। রিমুভ করার পরে দেন প্রসেসটা যেটা বলছো তোমরা যে চিন লিফট, লিফটে চিন ফরওয়ার্ড, এটা বলে হেড টিল্ট অ্যান্ড চিন লিফট। আমি দেখাবো পরে তোমাদেরকে। মাথাটাকে টিল্ট করে চিনটাকে লিফট করলাম, মাথাটাকে লিফট টিল্ট করে চিনটাকে লাগিয়ে দিলাম, তাহলে টাং ফলব্যাক হতে পারবে না, এয়ারওয়েটা স্ট্রেট হয়ে যাবে। পরে আমি এটা দেখাবো তোমাদেরকে। ঠিক আছে? অথবা জো থ্রাস্ট মেনটেনেন্স কিভাবে করা যেতে পারে। প্রথম আমরা বললাম কি, you remove all the foreign bodies, all the obstructions and clear the airway. Then head tilt and chin lift. হেড টিল্ট এন্ড চিন লিফট যদি করা না যায়, সন্দেহ করি যে তার সার্ভাইকাল স্পাইনে ইনজুরি থাকতে পারে এবং আমি মাথাটাকে হেডকে নাড়ানো ঠিক হবে না, তখন হেডকে জায়গায় রেখে যে তোমরা একজনে বলছো জো থ্রাস্ট সামনের দিকে নিয়ে আসতে পারে। তারপরে তোমরা একজনে বলছো এয়ারওয়ে, এটা এয়ারওয়েটা প্রথম হইলো ওরোফ্রেঞ্জিয়াল এয়ারওয়ে, আর সংক্ষেপে ওপিএ বলি। কিন্তু মুখের মধ্যে যদি কোনো ইনজুরি থাকে, টাঙে ইনজুরি অথবা তোমার প্যালেটে ইনজুরি, তাহলে ওরোফ্রেঞ্জিয়াল এয়ারওয়ে ঢুকানো যাবে না। তখন নাকের ভিতর দিয়ে এয়ারওয়ে ঢুকানো যায়, যেটাকে বলে এনপিএ বা নেজোফ্যারিঞ্জিয়াল এয়ার। আমি দেখাবো সবগুলা। তারপরে এইটাও যদি করতে না পারি, দেখি যে পেশেন্ট প্যারালাইজড, মানে শ্বাস নিতে পারতেছে না এবং এয়ারওয়ে মেনটেন করতে পারবে না, এটা দিয়ে পরের স্টেপটা হলো এলএমএ, সংক্ষেপে বলি আমরা লেরিঞ্জিয়াল মাস্ক, এটা আমি দেখাবো তোমাদেরকে। পরের স্টেপ তোমরা যেটা বলছো এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন। এইগুলো কোনোটাই যদি মুখের ভিতরে করা না যায়, এমন ইনজুরি আছে মুখে, তাহলে তোমাকে গলা দিয়ে ঢুকতে হবে। গলা দিয়ে কোথায় ঢুকি আমরা? ক্রিকয়েড কার্টিলেজ এবং থাইরয়েড কার্টিলেজের মাঝখানে, এইখানে তুমি একটা নিডল, হোয়াইট বোর্ড নিডল ঢুকাই দাও, তাহলে বাতাস যাবে, গিয়ে পেশেন্টের অন্তত লাইফটা সেভ হবে। এবং এই অ্যাক্সিডেন্টটা হয় কমনলি যারা বিলে মাছ ধরতে যায়। এটা অনেক সার্জনই তাদের, আমি পাইনি, অনেক সার্জন তার জীবনে পেয়েছেন এটা, যে মাছ ধরছে একটা কই মাছ, ধরে পরবর্তীতে আরেকটা মাছ চলে যাচ্ছে, ওইটাকে ধরার জন্য এটাকে মুখে কামড় দিয়ে রাখে এবং হঠাৎ করে মাছটা ভিতরে স্লিপ করে চলে যায়, গেলে কই মাছের কাটার জন্য সে এটা পিছন বাইরের দিকে আর আসতে পারে না, একদম এয়ারওয়ে বন্ধ করে দেয়। তখন যদি তুমি এইখানে ছোট্ট একটা, অথবা একটা বাচ্চা একটা ফরেন বডি ইয়ে করে গলে ফেললে, গিয়ে আটকে গেল এখানে, তখন যদি এইখানে তুমি একটা ক্রিকয়েড কার্টিলেজ থাইরয়েড কার্টিলেজের মাঝখানে ইন দ্য মিড লাইন
হোয়াইট বোন নিডল থেকে যেটুকু বাতাস ঢুকবে দ্যাট ইজ এনাফ টু সেভ দ্য লাইফ। এটা বলে নিডল ট্রিকোথাইরয়েডেক্টমি, অথবা আমি ট্রিকোথাইরয়েডেক্টমি করে দিতে পারি এখানে সার্জিক্যালি কেটে একটা ছোট টিউব ঢুকাই দিতে পারি, অথবা এইখানে একটা ফর্মাল টিউব ঢুকাই দেবো। এটাকে কি বলে, ট্রাকিয়াতে যদি করি অপারেশন করলে ফর্মালি সেকেন্ড এবং ফোর্থ ট্রাকিয়াল রিং এর মধ্যে কেটে দিয়ে এখানে আমি ঢুকাই দিলাম ট্রাকিওস্টমি। ট্রাকিওস্টমি। গুড। তাহলে সার্জিক্যাল কিউটাইম অথবা ট্রাকিওস্টমি করতে পারে। এই যে দেখো এয়ারওয়ে মেইনটেনেন্সের এই হলো এতগুলো স্টেপস। এখন শর্ট নোটে যদি একটা কোশ্চেন দিয়ে দেয়, হাউ দ্য এয়ারওয়ে of an injured person or unconscious patient can be maintained, দেখো তুমি লিখতে পারবে না? এটা তো অসপিরি স্টেশনে দিয়ে দিল, অসপিরি স্টেশনে একটা ট্রাকিওস্টমি টিউব দিল, অথবা অসপিরি স্টেশনে ওরোফেঞ্জিয়াল এয়ারওয়ে দিয়ে তারপরে একটা কোশ্চেন এখানে রেখে দিল, যে কোশ্চেনটা হলো যে হাউ উই ক্যান ম্যানেজ, write down 3 or 4 ways or write down the ways you can manage the airway. আচ্ছা, তোমাদেরকে আমি একটু পরে আবার কথা বলতেছি। আদনানের আব্বা মশিউদ্দিন ভাই ফোন করছিল, এই জন্য ধরলাম। আমি আগে বলছিল যে জরুরি দরকার আছে আমার সাথে। এনিওয়ে, হ্যাঁ, এখন দেখো তাহলে প্রথম, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, প্রথম যেটা আমরা বললাম যে এগুলো সব আমরা রিমুভ করে দিলাম, দিয়ে তোমার ফরেন বডিটা ক্লিয়ার করার পরে আমরা এখন এয়ারওয়ে কিভাবে করা যায়, যেটা তোমরা বলছো যে হেড টিল্ট এন্ড চিন লিফট। আরেকটা হলো জো থ্রাস্ট। এই যে দেখো এই পাশেরটা হলো হেডটাকে টিল্ট করে, দেখো এদিকে মুভমেন্টটা টিল্ট করে চিনটা তুলে দিলে কি হলো, টাং ফল ব্রেক হতে পারলো না, আর এয়ারওয়েটা দেখো স্ট্রেট হয়ে গেল এখানে। আর এটা যদি না পারা যায় তাহলে এই যে জোকে সামনের দিকে টেনে নিয়ে আসছে, দেখো এখানে হেডকে টিল্ট না করে জোকে সামনের দিকে টানলাম। দিস ইজ দ্য ওয়ে কিভাবে হেড টিল্ট এন্ড চিন লিফট করা যায়। দেখতে পাচ্ছ তোমরা, মাথাটাকে টিল্ট করে দেখো। এইটা যদি আমি করতে যাই তাহলে কিন্তু there is very possibility of injuring the cervical spine. যদি সার্ভাইকাল স্পাইনে ইনজুরি হইতে পারে ফ্রম দি হিস্ট্রি সাসপেক্ট করি, তাহলে এই ম্যানিউভারে যাওয়া যাবে না। ঠিক আছে, এই যে এইটা হলো তোমার জো থ্রাস্ট। আমি যদি এইটা সামনের দিকে টান দিয়ে নিয়ে আসি তাহলে আর টাং ফলব্যাক হইতে পারবে না। ঠিক আছে, পরেরটা তোমরা বলছো এয়ারওয়ে টিউব, ওরোফেঞ্জিয়াল এয়ারওয়ে ডিফারেন্ট সাইজের রয়ে গেছে। হ্যাঁ, এখন কোন পেশেন্টের কোন সাইজের লাগবে এটা কিন্তু একটা মেজারমেন্ট আছে, এটা কানের সামনে থেকে একটা মেজারমেন্ট নেওয়া যায়। আমি আগের ব্যাচকে আমি বলছিলাম আমি দিব, আমি ভুলে গেছি, তোমরা আদনানকে বলো তো, আমি এটা আপলোড করে রেখে দেবো ওই ভিডিওটা, এয়ারওয়ে কিভাবে মেনটেন করা যায়। খুব সুন্দর একটা ভিডিও আছে, এটা একবার বসে বসে অবসর সময় যদি দেখো তাহলে সারা জীবনের জন্য তোমাদের মাথার মধ্যে এটা ঢুকে থাকবে যে কিভাবে আমরা এয়ারওয়ে ম্যানেজমেন্ট করতে পারবো। তাহলে আমি এখানে অনেকগুলো ছবি দেখালাম ডিফারেন্ট সাইজের, কোন পেশেন্টের কোন সাইজটা লাগবে এটা মেজারমেন্ট নিয়ে ওরোফেঞ্জিয়াল এয়ারওয়ে। যদি ওরোফেঞ্জিয়াল এয়ারওয়ে না দেওয়া যায়, তোমাদের নামগুলো মনে রাখলে হবে। তখন হলে দেখো নাসোফেরেঞ্জিয়াল এয়ারওয়ে, এখানে একটু জেসিকেন জেলি লাগাই দিলাম, লিগ্নোকেন জেলি লাগাই দিয়ে এটা যদি দিয়ে দাও, এটা আস্তে করে ভিতরে ঢুকে গিয়ে নাসোফেরিংস এর মধ্যে এটা বসে থাকবে। এই দেখো, সো দিস ইজ দ্য নাসোফেরেঞ্জিয়াল এয়ারওয়ে। ঢুকাইলে পরে এটা এই অবস্থায় গিয়ে এই অবস্থায় নাসোফেরেঞ্জিয়াল এয়ারওয়েটা এখানে বসে থাকবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, পরের স্টেপে হলো দিস ইজ দ্য লেনিঞ্জিয়াল মাস্ক এয়ারওয়ে। তুমি দেখো এখানেও একটা কিন্তু কাফ লাগানো আছে, এই কাফটা ফুলে থাকে এবং এটার যে কার্ভেচারটা দেওয়া আছে, তুমি একদম কিচ্ছু না দেখে যদি ধাক্কা দাও তাহলেও গিয়ে সে লেরিংস এর উপরে বসে থাকবে। এই জন্য এটা এলএমএ বলে লেনিঞ্জিয়াল মাস্ক এয়ারওয়ে। এই লেনিঞ্জিয়াল মাস্ক এয়ারওয়েটার শেপটাই এমন ভাবে বানানো, তুমি প্রেস করলে এটা গিয়ে পুরো লেনিংস এর উপরে মুখের মধ্যে বসে যাবে। তারপর তুমি কাফটা ইনফ্লেট করে দাও। যেমন দেখো এই যে ঢুকানোর পরে লেনিঞ্জিয়াল মাস্কটা যখন ধাক্কা দিয়ে ঢুকাই দিলাম, তখন সে গিয়ে এটা এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন, এটা লেনিঞ্জিয়াল মাস্ক ঢুকালে পরে, আচ্ছা এই ছবিটা এখানে নাই, লেনিংস এর উপরে এখানে গিয়ে বসে যাবে। তারপরে স্টেপ হলো আমাদের এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন। এইটা তোমরা অনেককে দেখছো অপারেশন থিয়েটারে, আইসিইউতে, সব জায়গাতে। এবং এইটা ঢুকানোর জন্য ইউ নিড দ্য হেল্প অফ, এটার নাম কি ইনস্ট্রুমেন্টার, এই যে এখানে যে কোনো একজনে বলো তো এই ইনস্ট্রুমেন্টার নাম কি, যেটা দিয়ে লেরিসকে সামনের দিকে এনে, টাংটাকে সামনের দিকে এনে ইউ হ্যাভ টু
ভিজুয়ালাইজ দ্য ভোকাল কর্ড, তারপরে ভোকাল কর্ডের মাঝখান দিয়ে ঢুকাই দিই। কি বলে এটাকে? এই ইনস্ট্রুমেন্টের নাম কি? লেরিঙ্গোস্কোপ, তাই না? ডাইরেক্ট লেরিঙ্গোস্কোপ। এখন এই ডাইরেক্ট লেরিঙ্গোস্কোপ দিয়ে তুমি দেখে ঢুকাইতে পারো, অথবা এখনকার যে কোভিড সিচুয়েশন, এই ঢুকানোর সময় রুগীর এখান থেকে অনেক অ্যারোসল প্রডিউস হবে, ভাইরাস চলে আসতে পারে, এই জন্য ভিডিও লেরিঙ্গোস্কোপ আছে। আমরা ল্যাপারোস্কোপে যেভাবে করি ওই রকম ভাবে লেরিঙ্গোস্কোপটা এখানে থাকবে, কিন্তু সরাসরি না দেখে এটা চলে যাবে মনিটরে, মনিটরে দেখে দেখে তুমি ঢুকাইতে পারবে। তাহলে এটা হলো এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন। তারপরে দেখো টিউবটা ঢুকাই দিলে কোথায় গেল? একেবারে পোড়া ট্রেকিয়ার ভিতরে। এখানে কাফটা ফুলাই দাও, তাহলে যদি এখানে ইসোফেগাস থেকে যদি কোনো কন্টেন্ট এখানে চলে আসে রিগারজিটেশন হয়ে, অথবা মুখ থেকে কোনো ব্লিডিংও হয়, সিক্রেশনও হয়, সবগুলো এখানে জমা থাকবে, কিন্তু এটা ইট ক্যানট এন্টার দি এয়ারওয়ে। কাজে এই টিউবটা যখন খুলবে, খোলার আগে দেন ইউ সাক আউট অল দি কালেকশনস ইন দি লেরিংস। ঠিক আছে? এই যে দেখো ইন দি ফ্যারিংস এর লেরিংস, এখান থেকে আমি সব এটা এটা এন্ডোট্রাকিয়ার টিউবটা ঢুকে গেল ট্রাকিয়াতে, এন্ড ইউ হ্যাভ ইনফ্লেটেড দি কাফ। কাজে এইখানে সমস্ত কালেকশন এই জায়গায় হয়ে গেল, এবং এইটাকে তুমি এখান থেকে সাক করে বের করে নিয়ে আসবে। ঠিক আছে? আর পরের স্টেপটা হলো ট্রেকিওস্টমি। এটা ট্রেকিওস্টমি বিভিন্ন ধরনের টিউব আছে, কাপ টিউব, উইদাউট কাপ, এগুলো তোমাদের কিন্তু ইএনটিতে তাদের যেহেতু ক্লাস হবে তখন পড়াবে, আমি এটার ডিটেলসে যাচ্ছি না। ঠিক আছে? সো দিজ আর দ্য ওয়েজ উই ক্যান মেনটেন দ্য এয়ারওয়ে। মনে থাকবে? তাহলে একটা হলো যে ক্লিয়ার দি এয়ারওয়ে, রিমুভ অল দি মাড, অল দি ফরেন বডিজ। দেন পরের স্টেপ হলো হেড টিপ চিনলি, তারপরে স্টেপ হলো জো থ্রাস্ট, তারপরে স্টেপ ওরোফেঞ্জিয়াল এয়ারওয়ে, তারপরে স্টেপ নেজোফেঞ্জিয়াল এয়ারওয়ে, তারপরে স্টেপ এলএমএ লেরিঞ্জিয়াল মাস্ক এয়ারওয়ে, তারপরে স্টেপ হলো এন্ডোট্রাকিয়াল ইন্টুবেশন। আর এদিক দিয়ে যদি বাড়া না যায় তাহলে ক্রিকোর থাইরয়েডেক্টমি, সার্জিক্যাল ক্রিকোথাইরয়েডেক্টমি এন্ড ট্রেকিওস্টমি। এখন আসো ব্রিদিং, তাই না? কি কি কারণে রোগীর ব্রিদিং বন্ধ থাকতে পারে বলো তো, ওদের কি আইডিয়া আছে? মোহাম্মদ নূর কাশেম বললো, তোমার নাম তারপরে দেখতেছি। যে রোগী এয়ারওয়ে ক্লিয়ার আছে কিন্তু শ্বাস নিতে পারতেছে না, কি কারণে হতে পারে? কি কি কারণে এটা হতে পারে বলো তো? তুমি কি আছো ক্লাসে? স্যার স্যার পেশেন্টের রেসপিরেটর যদি ডিপ্রেসড থাকে তখন Good. হতে পারে। একটা হতে পারে রেসপিরেটরি সেন্টার ডিপ্রেসড, যে কোনো কারণে, ইনজুরির জন্য হতে পারে, ড্রাগের জন্য হতে পারে, তাই না? হাইপক্সিয়ার জন্য হতে পারে, রেসপিরেটরি সেন্টার ডিপ্রেসড হতে পারে। ঠিক আছে, আমরা এরপরে আসতেছি। এটা হেড ইনজুরির জন্য হতে, যে কোনো কারণে রেসপিরেটরি সেন্টার থেকে শ্বাস নিচ্ছে না, অনেকগুলো কারণে পরে এগুলোতে যাব। কাজে এই ব্রিদিংটা আমরা অ্যাসেস করবো কি দিয়ে? যে শ্বাস নিচ্ছে কিনা। স্যার তার নাকের সামনে যদি আমরা কিছু একটা ধরি হাত তাহলে যদি রাখি হাত তাহলে ধরি। আমি একটা ওয়ার্ম এয়ার আসে কিনা যদি আমি একটা নিতে পারি, তাই না? Yes, এবং অনেকে একটা গ্লাস ধরে ফগিং হয় কিনা দেখার জন্য। তারপরে পেশেন্ট সাইনোস্ট হয়ে গেল কিনা, তাই না? নেক ভেন অ্যাঙ্গোস্ট কিনা। নেক ভেন অ্যাঙ্গোস্ট কোন কন্ডিশনে হয়? যখন চেস্টে একটা কন্ডিশন আছে, এক সাইডে হবে, এটা হইলে পরে তখন নেক ভেন অ্যাঙ্গোস্ট হয়ে যায়। বলতে পারবে এটা কি? superior vena cava obstruction, কিভাবে হবে এটা? নেকে ইমার্জেন্সি কন্ডিশনে, ইনজুরি পেশেন্টে। ইনজুরি tension পেশেন্টে কি? pneumothorax, হ্যাঁ, tension ভেরি গুড। pneumothorax, টেনশন নিয়ে হতে হবে, ভেরি গুড। তখন মেডিসিনটা শিফট হয়ে যায়, ক্যাঙ্কিং হয়ে যায়, সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন হয়। And feel for the position of the trachea, count the respiratory rate, auscultate the breath sound. These are the ways we can assess the breathing. তাহলে ডিগ্রি অফ সাইনোসিস দিয়ে একটা ওয়ার্ম এয়ার আছে কিনা দেখতেছি, ব্রেথ সাউন্ড দেখতে পারি, রেসপিরেটরি কাউন্ট করতে পারি, পজিশন অফ দি ট্রাকিয়া এবং নেক ভেন, এই দুটো হলো টেনশন নিউমোথোরাক্সের ক্ষেত্রে অন্যদিকে শিফটিং হয়ে যাবে, তাই না? আর পসিবিলিটিস কি হইতে পারে এই তোমরা বলে ফেলছো। Tension pneumothorax, cardiac tamponade, air embolism, pulmonary embolism. These are the possibilities যে কারণে airway clear থাকার পরেও patient may not be able to breathe adequately.
ঠিক আছে, মায়োকার্ডিয়াল কন্ডিশন। আমরা যেহেতু ট্রমা পেশেন্ট করতেছি, ট্রমা পেশেন্ট ডিল করছি, এই জন্য এখানে মায়োকার্ডিয়াল ইনফাকশন না বলে মায়োকার্ডিয়াল কন্ডিশন বললাম। ম্যানেজমেন্ট কিভাবে করবো? এটা ওই যে একটু আগে তোমরা বললা, মাউথ টু মাউথ ব্রিদিং করতে পারে, ব্যাক ভালভ মাস্ক দিয়ে করতে পারে, অ্যাসিস্টেড ভেন্টিলেশন নিতে পারে, তাই না? কিছু যদি না থাকে তাহলে মাউথ টু মাউথ ব্রিদিং, আর থাকলে পরে যদি তোমার মাস্ক থাকে তাহলে ব্যাগ, ওই ব্যাগটার নাম কি? আম্বু ব্যাগ। আম্বু ব্যাগ। আম্বুটা বলো তো কি কি? আম্বু হোয়াট স্ট্যান্ডস ফর আম্বু? Artificial breath manual breathing unit. আর্টিফিশিয়াল ম্যানুয়াল Breathing unit. ব্রিদিং ইউনিট। আর্টিফিশিয়াল না অ্যাম্বুলেটরি? AMBU, তাই না? এটা কি আর্টিফিশিয়াল নাকি অ্যাম্বুলেটরি বলো তো? আম্বু ব্যাগ দিয়ে, তাই না? ব্যাক ভালভ মাস্ক, অ্যাসিস্টেড ভেন্টিলেশন। তার যদি হয় অ্যাসিস্টেড মানে আমি মেশিনের সাথে কানেক্ট করে দিলাম, আর ব্যাক ভালভ যেটা আমরা এটা দিয়ে ব্যাগ দিয়ে আমি ভেন্টিলেট করলাম। একটা জিনিস মনে রাখবে, এই যে এখানে লেখা আছে টাইডাল ভলিউম, হ্যাঁ, এই টাইডাল ভলিউম কত আমরা জানি। এবার সবাই বলে 500 ml। এই 500 ml না বলে, একটা ছোট একটা বাচ্চার যদি 500 ml টাইডাল ভলিউম দেয় তাহলে লাংটা রাপচার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইটা মনে রাখবে 7 ml পার কেজি বডি ওয়েট। আমরা একজন অ্যাডাল্ট মেলকে আমরা ধরে নিই, অ্যাভারেজ অ্যাডাল্ট মেলের বডি ওয়েট 70 বা জাস্ট 70 প্লাস। এই 70 into 7 হলো 490, সেখান থেকে এই 500 ml টা আসছে, এই ক্যালকুলেশনটা। তাহলে অন অ্যান অ্যাভারেজ অ্যাডাল্টে 500 আমরা বলতে পারি, কিন্তু যদি তুমি পেশেন্টের বডি ওয়েট জানা থাকে তাহলে ইট শুড বি ক্যালকুলেটেড যেমন 7 ml পার কেজি বডি ওয়েট, ঠিক আছে? তাহলে এই যে আমরা ব্রিদিং দিচ্ছি তার টার্গেট কি থাকবে? পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 10 কিলোপাস্কেল। নর্মালি কিলোপাস্কেল হলো 10 to 13.3, নর্মালটা হলো 10 থেকে 13.3। আর যদি তোমরা মিলিমিটার মার্কারিতে মনে রাখতে পারো, নর্মালি হলো 95 to 100 মিলিমিটার মার্কারি, তাহলে আমাকে 95 মিলিমিটার মার্কারির উপরে রাখতে হবে, আর কার্বন ডাইঅক্সাইডকে নিচে নামিয়ে রাখতে হবে। এটা আমাদের হলো 35 থেকে 45 মিলিমিটার মার্কারি, এই যে 45 এর নিচে রাখতে হবে মিলিমিটার মার্কারিতে। আর যে কিলো পাস্কাল হয় তাহলে 4.5 5.5 এর নিচে রাখতে হবে। এটা হলো লোয়েস্ট লিমিটের উপরে রাখতে হবে, এটাকে হাইয়েস্ট লিমিটের নিচে। এটা তো বুঝতে পারতেছো? আচ্ছা, তোমাদের একটা কমন একটা ইয়ে হলো, আমাদের ইয়েতে আসছে কি, তোমার ইয়েতে এই বাড়িতে এখন ঝাড়ু দিতে হচ্ছে, তাই না? অনেকেরই বোয়া বাসায় নেই, তাই না? ঝাড়ু দেওয়া, সব দেওয়া, তো এগুলো নিজেই করতে হচ্ছে এখন। এখন ছেলেদের একজনে বলো তো আমাকে, আর মেয়েদের একজন, হ্যাঁ, ছেলেদের শিয়াম হোসেন, আছো তুমি? Yes, sir. আচ্ছা, তুমি বলো তো, ঝাড়ু দেওয়ার সময় আর ঘর মুছার সময়, মানে সব দিয়ে ঘর মুছতেছি আর ঝাড়ু দিচ্ছি, ঝাড়ু দেওয়া তো বুঝতেছি, জি স্যার। আর হলো ঘর সব দিয়ে মুছতেছি, একটার ক্ষেত্রে আগে যেতে হয়, একটাতে পিছিয়ে আসতে হয়, ওটাতে কি করতে হবে বলতো? এই করোনা স্যার করোনা নাকি আমাদেরকে শিখাই দিয়েছে, খুশিতেই বলতেছিলেন উনি, ওই এখন আমাদের ডিজি হয়ে গেছেন উনি, এবিএম খুশিদ আলম, আমার খুব মানে ঘনিষ্ঠ মানুষ, আমরা একসাথে ইয়ে করছি, আমাকে খুব স্নেহ করেন, আমার সিনিয়র। খুশিতে এই ডিজি হওয়ার আগের সপ্তাহে সিলেটে আসছিল, তখন উনি ফান করে বলতেছিলেন আর কি আমাকে যে আমরা এই একটা জিনিস আমি শিখে গেছি। বলতো যে ঝাড়ু এবং শ্রম একটাতে আগাইতে হয়, একটাতে পিছাইতে হয়, কোনটাতে কি? স্যার ঝাড়ুতে স্যার আগাইতে হয় এবং সবটা পিছাইতে হয় স্যার। শিওর? ইয়েস স্যার। নার্গিস দেখতেছি, নার্গিস বলো তো তোমার আইডিয়া কি? স্যার ঝাড়ু দেওয়ার সময় স্যার আগাইতে হয়। তাই না? আমি এটা কোনোদিন আমরা করছি, সবও দিদি ঝাড়ুও দিয়েছি, কিন্তু খেয়াল করিনি। উনি খুব মজা করে বললো যে এই করোনাতে আমি এই জিনিসটা শিখছি, ঝাড়ু দেওয়ার সময় সামনের দিকে যাইতে হয় ঝাড়ু দিয়ে, আর সব দেওয়ার সময় পিছনের দিকে আসতে হয়। এনিওয়ে, আমি বললাম যে তোমাদের এখানে হলো যখন অক্সিজেন অক্সিজেন যখন দেখবো আমরা, পার্শিয়াল প্রেশার অক্সিজেন লোয়েস্ট লিমিটের উপরে থাকতে হবে, আর যখন কার্বন ডাইঅক্সাইড দেখবো তখন হাইয়েস্ট লিমিটের নিচে থাকতে হবে। এটা সোয়াবের মতো আর এটা ঝাড়ুর মতো আর কি। এটাকে উপরে রাখবো লোয়েস্ট লিমিটে,
এটা হাইয়েস্ট লিমিটের নিচে রাখবে। ঠিক আছে, এখন আসো তাহলে অক্সিজেন স্যাচুরেশন কাকে বলে। এখন তোমাদের এখানে এটা কিন্তু ভাইভাতে অনেকেই প্রশ্ন করবে, কারণ এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে এটা সবাই জানে কিভাবে কি ধরনের মাস্ক আছে, কত লিটার অক্সিজেন কিভাবে দেওয়া যায়, হ্যাঁ, কি ধরনের ক্যানুলা আছে। অক্সিজেন স্যাচুরেশনটা কি? ইট ইজ এ প্রপোর্শন অফ হিমোগ্লোবিন বাউন্ড টু অক্সিজেন। কি দিয়ে মাপা হয় বলো তো, যে কোনো একজনের? পালস অক্সিমিটার। পালস অক্সিমিটার, ভেরি গুড। পালস অক্সিমিটারে কি মাপে? তোমার ইনফ্রারেড রে দিয়ে মাপে। তুমি দেখবে যে এটার লাল একটা ইয়ে বের হয়, রে বের হয়। ইনফ্রারেড ওয়েভলেংথ দিয়ে মাপা হয়। কি দিয়ে? অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন একটা থেকে একটা মাইনাস করে পার্সেন্টেজ দেখায় দেয়। অক্সিজেনেটেড হিমোগ্লোবিন ডিঅক্সিজেন কত পার্সেন্ট আছে এবং ডিঅক্সিজেন কত পার্সেন্ট আছে, এটা ক্যালকুলেট করে মেশিনে বলে দেয়। তাহলে এটা হলো পালস অক্সিমিটার দিয়ে আমরা সিচুয়েশন। তাহলে এই সিচুয়েশন কিসে, তার ইউনিটটা কি হবে, কিভাবে দেখাবে সে? ইউনিটটা কি দেখাবে? পার্সেন্টেজ, ভেরি গুড। কত পার্সেন্ট? তাহলে এই পার্সেন্ট মানে কি? হিমোগ্লোবিন যে আছে আমার, এর ভিতরে কত পার্সেন্ট হিমোগ্লোবিন অক্সিজেন তার উপরে তার সাথে বাউন্ড আছে সেটা সে বোঝায় দেয়। এটা হলো অক্সিজেন স্যাচুরেশন। এখন একটা জিনিস তোমাদের একটা ফর্মুলা দিয়ে রাখি, এটা আরসিএস মিনারেলে তোমরা পাবে, যে একটা টিস্যুতে অক্সিজেন ডেলিভারি কতটুকু হচ্ছে। এটা তোমাদের আন্ডার গ্রাজুয়েট এটা জিজ্ঞেস করবে না, কিন্তু এটা তোমাদের আইডিয়া ক্লিয়ার থাকে, তাহলে তুমি ডাক্তার হয়ে যখন তোমাদের হয়তো এমনও হতে পারে যে কোভিড ইউনিটে কাজ করা লাগতে পারে, অথবা আইসিইউতে তো কাজ করতে হবেই, অথবা তোমার তোমার রেসপিরেটরি তোমার ইউনিটে যেটা কি বলে এটাকে, রেসপিরেটরি ফিজিশিয়ান, ওরা কি বলে ওই ডিপার্টমেন্টকে? পালমোনোলজি। পালমোনোলজি। ওইখানে যদি তোমার প্লেসমেন্ট থাকে তাহলে তোমাকে হয়তো এগুলো তোমাকে জানা লাগতে পারে, তুমি যখন ম্যানেজ করবে। ঠিক আছে, ধরো এখন এই কতটুকু টিস্যু অক্সিজেন ফ্লাক্স মানে টিস্যুতে আমি কতটুকু অক্সিজেন আমি সাপ্লাই দিচ্ছি সারা বডিতে প্রতি মিনিটে। ইউনিটটা হলো ml পার মিনিট, দেখতেছো? ইউনিটটা হলো ml পার মিনিট, কতটুকু সাপ্লাই দিচ্ছে। এইটা বের করার ফর্মুলা হলো কত পার্সেন্ট অক্সিজেন স্যাচুরেশন, হিমোগ্লোবিন কত গ্রাম আছে, এবং 1.34 তার সাথে এফ হইলো ডিজলভ স্টেটে কতটুকু অক্সিজেন আছে। এই পুরোটাকে যোগ করে যদি কারিরেক আউটপুট দিয়ে গুণ দিই তাহলে বের হয়ে যাবে আমার কতটুকু অক্সিজেন আমার টিস্যুতে আমি আজকে এই প্রতি মিনিটে সাপ্লাই দিচ্ছি। ঠিক আছে, তাহলে SaO2 হলো অক্সিজেন স্যাচুরেশন, এটা পার্সেন্টেজে আসবে। আর 1.34 হফম্যান কনস্ট্যান্ট, এটা কি বলতে পারবে তোমরা কেউ? 1.34টা কোথা থেকে আসলো? যে কয়েকজন বলো তো। 1 গ্রাম হিমোগ্লোবিনের সাথে যতটুকু অক্সিজেন বাইন্ড করতে পারে। ভেরি গুড, ভেরি গুড। প্রতি গ্রাম hemoglobin can bind with 1.34 ml of oxygen. Very good. তাহলে এইটা দিয়ে আমি কত গ্রাম হিমোগ্লোবিন আছে বের করলাম, এবং প্রতি গ্রামের সাথে কত ml ব্যান্ড করতে বের করলাম, এটা গুণ করলাম, তাহলে বেরিয়ে গেল টোটাল কতটুকু অক্সিজেন এখানে আছে এবং কত পার্সেন্ট সিচুয়েশন তা দিয়ে গুণ করলাম। 100% হলে তো 100% পুরোটাই, এবং তার সাথে ডিজলভ স্টেটে কতটুকু আছে এটা দিলাম, দিয়ে কার্ডিক আউটপুট দিয়ে যদি গুণ দিই তাহলে যে পরিমাণটা আসবে, that is ml per minute of oxygen is carried by blood to the tissues. ঠিক আছে, তাহলে F টা বললাম আমি, স্মল অ্যামাউন্ট অফ অক্সিজেন ডিজলভিং ব্লাড। এখন যে কেউ তোমরা একজনের বলো তো কতটুকু অক্সিজেন হিমোগ্লোবিনে ক্যারি করে আর কতটুকু অক্সিজেন ডিজলভ স্টেটে যায়? বলতে পারবে কেউ? 97% হিমোগ্লোবিন ট্রান্সপোর্ট করে। 97% হিমোগ্লোবিন না, অক্সিজেন ইজ ক্যারিড বাই, যতটুকু অক্সিজেন আমাদের টিস্যুতে পৌঁছাচ্ছে তার 97% ইজ ক্যারিড বাই হিমোগ্লোবিন অর বাউন্ড টু দি হিমোগ্লোবিন। আর বাকি 3% কিভাবে যায়?
ডিজলভ ইন ব্লাড, প্লাজমা বেসিস। ডিজলভ ইন ব্লাড, ভেরি গুড। এখন আসো আমি তোমাকে একটা টেকনিক্যাল প্রশ্ন জিজ্ঞেস করি। একটা পেশেন্টে অ্যানিমিক আছে, তার হিমোগ্লোবিন ধরো 10 গ্রাম বা 9 গ্রাম 8 গ্রাম, তাকে আমি অক্সিজেন দেব, তার হিমোগ্লোবিনটা পুরোপুরি স্যাচুরেটেড, মানে যখন পালস অক্সিমিটার লাগালাম তখন দেখা গেল তার SaO2 ইট ইজ 99%। 100% তো হয় না, 99%। তার মানে সে পুরোপুরি স্যাচুরেটেড। এখন এই রুগীটা আমার কাছে মনে হচ্ছে যে হিমোগ্লোবিন কমের জন্য তার টিস্যুতে হাইপোক্সিয়া হচ্ছে, অ্যানিমিয়ার জন্য। ঠিক আছে, এই রুগীটাকে যদি আমি 100% অক্সিজেন দিয়ে মাস্কের মাধ্যমে হোক, নেজাল ক্যানুলা দিয়ে হোক, তাহলে তার কি অক্সিজেন ডেলিভারি বাড়বে কিনা? না স্যার, বাড়বে না। বাড়বে না, গুড। আর কারো কোনো মত আছে? তার হিমোগ্লোবিন কম, হিমোগ্লোবিন আছে 8 গ্রাম। এই 8 গ্রাম হিমোগ্লোবিন 99% স্যাচুরেটেড। 100% তো নর্মালি হয় না, 110%। তাহলে তাকে যদি আমি এখন 100% অক্সিজেন দিই বাতাসে, তার কি অক্সিজেন ডেলিভারি ইমপ্রুভ করবে কিনা? আর কারো কোনো মত আছে বলো? ক্যামেরাটা অন করে কথা বলো, তাহলে একটা আমার সাথে একটা আই কন্ট্যাক্ট হলে বুঝা যায় যে আমি ইন দি ক্লাস। বলো তো যে কোনো একজনে, একজন তো বললো যে হচ্ছে না, তাই না? আর কারো কোনো কিছু বলার আছে কিনা? তাহলে কি বেড সাইডে ওই রুগীটাকে তুমি অক্সিজেন দিবে কি দিবে না? আমার আমার কাছে মনে মনে হয় হচ্ছে তোমার ইমপ্রুভ করবে। জি, করবে। কিভাবে? স্যার কারণ টিস্যুতে যে অক্সিজেনটা যায় সেটা তো স্যার যে প্লাজমায় ডিজলভ যে অক্সিজেনটা সেটা। ভেরি গুড, ভেরি গুড। তার মানে ডিজলভ স্টেটে যেটুকু যাচ্ছে এটা আমি ইমপ্রুভ করাইতে পারবো। যদিও তার হিমোগ্লোবিন ফুললি স্যাচুরেটেড, কিন্তু আমি যদি তাকে অক্সিজেন দিই, তাহলে 100% অক্সিজেন দিলে ডিজলভ স্টেটে যে অক্সিজেনটা আছে, এই যে এফ, এই ডিজলভ স্টেটে অক্সিজেনটা ইমপ্রুভ করবে। কারণ আমরা এটা কি পাস্কেলস ল থেকে বোধহয় আমরা বলছি, তাই না? যদি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যদি এলিভেটর এয়ারে বেশি থাকে, তাহলে ব্লাডে যে ডিজলভ স্টেটে আছে সেটা বাড়বে তখন। গুড। এখন আসো, আমার এয়ারওয়ে এবং ব্রিদিং চলে গেছে, তারপরে আসলো সার্কুলেশন। স্যার এখানে কি পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হবে 99% অক্সিজেন স্যাচুরেশন থাকা অবস্থায়? আচ্ছা, তুমি এটা অন্য একটা মানে তুমি এটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন করছো, ভেরি গুড। তার মানে আমি কিভাবে বুঝবো, তাই না? তার 99% সিচুয়েশন বাঁচতে পারতেছে, তাহলে আমি কেন সন্দেহ করলাম যে এই রুগীটাকে আমি কেন অক্সিজেন দিতে যাব, তাই না, বেড সাইডে? তাহলে হাইপোক্সিয়া যদি হয়, তাহলে হাইপোক্সিয়ার সাইন কি কি আসবে বলো? একটা হলো হাইপোক্সিক ড্রাইভ, তাই না? হাইপোক্সিক ড্রাইভ টু রেসপিরেটরি সেন্টার হবে। হিমোগ্লোবিন 99% স্যাচুরেটেড, সো ফার হিমোগ্লোবিন ইজ কনসার্ন, সে স্যাচুরেটেড, ঠিক আছে, কিন্তু আমার টিস্যু যে অক্সিজেন পাওয়ার কথা সেটা তো পাচ্ছে না। কাজে টিস্যু যদি না পায়, তার মানে রেসপিরেটরি সেন্টারে যেটুকু টিস্যু অক্সিজেন পাওয়ার কথা সেটা যদি না পায়, তাহলে রেসপিরেটরি সেন্টার ওভার স্টিমুলেটেড হবে। তাহলে ডেফিনেটলি দেখবে রেট অফ দি ব্রিদিং বেড়ে যাবে। এতে হলো একটা। যখন ব্রেনে হাইপোক্সিয়া হবে, আমার হিমোগ্লোবিন 100% স্যাচুরেটেড, এটা ঠিক আছে, কিন্তু টোটাল অক্সিজেন ডেলিভারি তো নর্মাল না, যেটা আমি তোমাদের ক্যালকুলেশন করে দেখাই দিলাম। স্যাচুরেশন ইনটু হিমোগ্লোবিন কত আছে ইনটু 1.34, এবং এইটাকে পরবর্তীতে আমরা গুণ করতেছি কার্ডিক আউটপুট দিয়ে। কার্ডিক আউটপুটে নর্মাল, স্যাচুরেশনও ঠিকই আছে, কিন্তু হিমোগ্লোবিন যদি কম হয়, যেটাতে কথা বলতেছি না, আমি যদি এই ফর্মুলাতে যাই এখন, হ্যাঁ, এই ফর্মুলাতে যদি যাই, এইটা আমার নর্মাল আছে,
তাই না? তুমি কি দেখতে পাচ্ছ? জি স্যার। এটা আমার নর্মাল আছে 99%। 1.34 ml এটাও ঠিক থাকবে, কিন্তু এটা তো কম। তাহলে আলটিমেট এই যে অক্সিজেন আমার যাওয়ার কথা ফ্লাক্স, এটা ডিপেন্ড করতেছে এই সবগুলোর উপরে না। আমি ধরে নিলাম কার্ডিয়াক আউটপুট ঠিক, এটাও 99% স্যাচুরেশন, এটা 1.34 ml ঠিক আছে, ডিজলভ স্টেটে যেটুকু থাকে এটাও ঠিক আছে, কিন্তু এটা তো কম। তাহলে এই অ্যামাউন্টটা কমে যাবে না এখানে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, তাই না? এবং এই ব্র্যাকেটের ভিতরে এটা কমে গেলে তাকে যে আমি কার্ডিয়াক আউটপুট দিয়ে গুণ দিই, তাহলে এই অক্সিজেন ফ্লাক্সটা যাচ্ছে এই অ্যামাউন্টটা কমে আসবে না ml পার মিনিট। এই যে টিস্যুতে, এটা হলো টিস্যুতে অক্সিজেন সাপ্লাইটা, এই জন্যই এই কোয়েশ্চেনটা তুমি করেছো, এই ফর্মুলাটা দেখার জন্য তোমার মাথায় এই কোয়েশ্চেনটা আসছে। ভেরি গুড। তাহলে এইখানে আমার 99% স্যাচুরেশন যদি থাকেও, তাও কিন্তু পেশেন্ট হাইপোক্সিক হবে, কারণ তার হিমোগ্লোবিন কম। পেশেন্ট হাইপোক্সিক হবে যদিও তার কার্ডিয়াক আউটপুট কম হবে। তাহলে এই সবগুলোই আমাকে, এই সব প্যারামিটারস আমার দরকার আমার টোটাল অক্সিজেন সাপ্লাই বাড়ানোর জন্য। এবং এই সাপ্লাইটা যদি কমে যায়, তাহলে রেসপিরেটরি সেন্টারে কমার জন্য কি হবে? রেসপিরেটরি ডিস্ট্রেস ফিল করবে পেশেন্ট, তার রেসপিরেটরি রেট বেড়ে যাবে, তাই না? ব্রেইনের যদি তার ইয়েটা হায়ার সেন্টারে যখন তার হাইপোক্সিয়া হবে, পেশেন্ট কনফিউজড হবে, এজিটেটেড থাকবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে তুমি ইউ ক্যান গিভ দ্য পেশেন্ট 100% অক্সিজেন। এটা মাস্ক দিয়ে দিতে পারো, নেজাল ক্যানুলা দিয়ে দিতে পারো। এখন আসছে সার্কুলেশন, ঠিক আছে? সার্কুলেশন কিভাবে ইম্পেয়ার্ড হতে পারে বলো তো, একটা ট্রমা পেশেন্ট। স্যার এক্সেস ব্লিডিং এর কারণে। ভেরি গুড। ট্রমাতে মেইন কারণটা হলো ব্লিডিং। এই ব্লিডিংটা বাইরের দিকে হতে পারে, ভিতরের দিকে হতে পারে, তাই না? তার মানে এটা এক্সটার্নাল ব্লিডিং অর রিভিল ব্লিডিং হতে পারে, আবার কনসিলড হতে পারে, তাই না? কনসিলড ব্লিডিং কোথায় কোথায় হতে পারে বলো তো এক্সাম্পল? এটা ট্রমার পেশেন্ট, মাল্টিপল ইনজুরি। স্যার স্প্লিনিক ভেরি রাপচার। গুড। তো সলিড অর্গানে, তাই না? স্প্লিন, লিভার, কিডনি, তার থেকে হতে পারে। আর ট্রমার পেশেন্টে স্যার ব্রেইনে হতে পারে স্যার। ব্রেইনে হতে পারে। ভেরি গুড, তাই না? ব্রেইনে মানে ইন্টারক্রেনিয়াল। তো ইন্টারক্রেনিয়াল হ্যামোরেজ থেকে সাধারণত পেশেন্টের হাইপোভোলেমিয়া হয় না। তার কারণ হলো মনরো কেলি ডক্ট্রিন, তোমরা নিশ্চয়ই পড়ে আসছে এটা। ব্রেইন নিজে, হেড ইজ ইট ইজ কনফাইন্ড ইন এ রিজিড বক্স, দ্য বোনি বক্সের মধ্যে। এর ভিতরে কি থাকে? ব্রেইন ম্যাটার থাকে, সেব্রোস্পাইনাল ফ্লুইড থাকে, ব্লাড থাকে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থাকে। এই 4 ধরনের ফ্লুইড মিলে, কম্পোনেন্ট মিলে এটা কনস্ট্যান্ট থাকে। এটা ভলিউম যদি সাপোজ দেখা যাচ্ছে সার্কুলেশন, জি স্যার। ঠিক আছে? তাহলে এই যে রিজিড বক্সের মধ্যে, মাথাটা রিজিড বক্সের মধ্যে যদি ব্লিডিং হয়, এত বেশি ব্লিডিং হইতে পারবে না যেটা পেশেন্টকে হাইপোভলিউমিয়া বা শকে নিবে। কেন বলতে পারবে? বেশি ব্লিডিং হলে কি হবে মাথার ভিতরে? মাথার ভিতরে স্যার প্রেসার আর ভলিউমের স্যার স্যার এ আছে মাল্টিপ্লিকেশন যেমন। হ্যাঁ, এটা আমি তোমাকে বলতেছিলাম। তখন ইন্টারক্রেনিয়াল প্রেসার বেড়ে যাবে, তাই না? বাড়লে কি হবে? বাড়লে স্যার বাতাতে ব্লাড সার্কুলেশন এস্টাবলিশ করার জন্য হাইপারটেনশন হবে। হ্যাঁ, ভেরি গুড। এটা তুমি অন্যদিকে যাচ্ছ। ভেরি গুড। হাইপারটেনশন হবে, ব্রেডিকার্ডিয়া হবে, তাই না? তাই না? আরো বেশি যদি বাড়ে তাহলে কি হবে? আরো বেশি ব্লিডিং হলো, ইন্টারক্রেনিয়াল প্রেসার আরো বাড়লো, তখন কি হবে? প্যাপিলোইডিমা ডেভেলপ করতে হবে। হ্যাঁ, তা করবে। গুড। আরো যদি বাড়ে তখন আলটিমেটলি স্যার কুশিং রেসপন্সটা হবে। হবে। তারপরে কি হবে? বাড়তে ব্লিডিং হতেই থাকলো ভিতরে, এবং ইন্টারক্রেনিয়াল প্রেসার বাড়তেই থাকলো। কি হবে তখন? স্যার হার্নিয়েশন হতে পারে স্যার। ভেরি গুড। তাহলে টেন্টোরিয়াল হার্নিয়েশন হবে, এবং এটা ব্রেন স্টেম, সাথে সাথে ব্রেন স্টেমের পেশেন্ট মারা যাবে। কাজেই টু গো শক, যেই পরিমাণ অ্যাটলিস্ট 1/3 অফ দ্য টোটাল ভলিউম অফ দ্য ব্লাড না লস হওয়া পর্যন্ত পেশেন্টের শকে যাবে না। তাহলে এই 1/3 অফ দ্য ব্লাড চিন্তা করতে পারতো 1.5 লিটার অ্যাটলিস্ট কমপক্ষে, তাই না? দ্যাট থেকে 1.5 to 2 লিটার ব্লাড। তাহলে 1.5 লিটার ব্লাড যদি ব্রেনের মধ্যে এখানে জমা হওয়ার কোনো জায়গা আছে নাই, তার অনেক আগেই পেশেন্ট উইল হ্যাভ রেজড ইন্টারক্রেনিয়াল প্রেসার অ্যান্ড টেন্টোরিয়াল হার্নিয়েশন অ্যান্ড দ্য পেশেন্ট উইল ডাই। এই জন্য একটা মনে রাখবে, মাথার ভিতরে ব্লিডিং থেকে পেশেন্ট কখনো শকে যাবে না, বরং হাইপোক্সিয়ার জন্য তোমরা যেটা বললা কুশিংস রিফ্লেক্স, ওখানে ব্লাড প্রেশার বাড়বে। হ্যাঁ, প্রেশার বেড়ে যাবে। কি হবে? হাইপোক্সিয়া হবে,
ভেসোমোটর সেন্টারে হাইপোক্সিয়া হবে, ভেসোমোটর সেন্টার ভেসোমোটর ইম্পালস যাবে, জেনারেলাইজ ভেসোকনস্ট্রিকশন হবে, ব্লাড প্রেশার বাড়বে, ব্লাড প্রেশার বাড়লে পরে উল্টা দিকে ব্যারোরিসেপ্টর স্টিমুলেটেড হবে, ব্যারোরিসেপ্টর ভেগাল স্টিমুলেশন পাঠাবে, ব্রেডিকার্ডিয়া হবে, তাই না? আর তোমার পিপিরিডিয়াম হবে, এই তিনটা মিলে একসাথে হলো কোশিংস ট্রায়েড, তাই না? ঠিক আছে, তাহলে আমরা এই সার্কুলেশন লস হওয়ার জন্য ইন্টারনাল ব্লিডিং, ব্রেনে ইন্টারনাল ব্লিডিং হয়ে পেশেন্টকে শকে নিতে পারবে না, আগে পেশেন্ট মারা যাবে। তাহলে আমরা সলিড অর্গান তোমরা বললাম, একটা হলো লিভার, একটা স্প্লিন, বলছো কিডনি হতে পারে, আর কোথায় ভিতরে দিকে ব্লিডিং হতে পারে যেটার জন্য পেশেন্ট মে গো ইনটু শক, সার্কুলেটরি ফেলিয়ার হবে। ফ্র্যাকচার সিম্পল, তাই না? পড়ছো না যে রেডিয়াস আলনা ফ্র্যাকচার হইলে বা আপার লিম্বে ফ্র্যাকচার হলে 500 ml, ফিমার ফ্র্যাকচার হইলে তোমার 1.5 ml, টিবিয়া ফ্র্যাকচার হইলে 1 লিটার, ফিমারে হলো 1.5 লিটার, এবং যদি পেলভিক বোন ফ্র্যাকচার হয় তাহলে 2 লিটার মতো ব্লাড লস হয়, নাকি মনে আছে? কি রেসপন্ড করো? তুমি কি আমাকে শুনতে পাচ্ছ না? তাহলে দেখো এই যে এটাও কিন্তু ইন্টারনাল ব্লিডিং, ফ্র্যাকচার থেকে যে ব্লিডিং হয়, ক্লোজ ফ্র্যাকচার হলে ওখানেও ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। আর বাইরের দিকে যে কোনো ধরনের ইনজুরি, এটা ভেসেল কাটা যেতে পারে, ফ্র্যাকচার ওপেন ফ্র্যাকচার ওখান থেকে যেতে পারে, তাই না? তাহলে এটা হলো সার্কুলেশনে ফেলিউরের ট্রমার পেশেন্টের মেইনলি হলো ট্রমা থেকে ট্রমাটিক ব্লিডিং। ঠিক আছে, এখন আর্লিয়েস্ট সাইন অফ শক কি হতে পারে, এটাতে আমি আর যাচ্ছি না, এটা তোমাদেরকে পড়াইছি শক যখন পড়ায়, হ্যাঁ। এবং একটা জিনিস মনে রাখবা যে তোমার এই রেসপিরেটরি রেট একটা ক্লিয়ার ইন্ডিকেটর, যদি রেসপিরেটরি রেট 30-র উপরে যায় এটা একটা, ক্যাপিলারি রিফিলিং টাইম যদি 2 সেকেন্ডের বেশি হয়, হার্ট রেট যদি 100-এর উপরে থাকে, এবং পেশেন্ট অ্যাংশাস থাকবে, এগুলো কয়েকটা প্যারামিটার শকে আছে কিনা আমরা এটা ডিটেলস যাচ্ছি না, শক পড়ার সময় ডিটেলস পড়াবো। ঠিক আছে, যদি এগুলো না থাকে, পেশেন্ট যদি ক্যারোটিড পালস না থাকে, দেন গো ফর ইনিশিয়াল ইমিডিয়েট সিপিআর। তাহলে এই সার্কুলেশন কি কি কারণে ফেলিয়ার হতে পারে তোমরা বললা অলরেডি, যে ব্লাড লস হওয়ার জন্য, কাজে আমাকে কি স্টেপস নিতে হবে এই ক্ষেত্রে? এটা কোন ক্ষেত্রে? এটা কিন্তু প্রাইমারি সার্ভে অ্যান্ড ইনিশিয়াল রিসাসিটেশন, সেই ক্ষেত্রে। তাহলে প্রথমে আমাকে ব্লিডিং বন্ধ করতে হবে, ইন্টারভেনাস অ্যাক্সেস, আর এক্সটার্নাল কার্ডিয়াক মেসেজ যদি সিপিআর দিতে হয়। আর ইন্টারনাল কার্ডিয়াক মেসেজ অ্যাকচুয়ালি দেওয়া হয় কোনো অপারেশনের রোগী, যেখানে অ্যাবডোমেন ওপেন করা আছে, সেই ক্ষেত্রে যদি তুমি দেখো যে পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, তাহলে থ্রু দ্য অ্যাবডোমেনের ভিতরে হাত ঢুকাই দিয়ে ডায়াফ্রামের মধ্যে দিয়ে ইন্টারনাল কার্ডিয়াক মেসেজ দিতে পারে। তোমরা নামগুলো মনে রাখো। কন্ট্রোল অফ হেমোরেজ, ব্লিডিং বন্ধ করতে হবে, এর অনেক ওয়ে আছে, এগুলাতে ডিটেলসে যাচ্ছে না। ইন্টারভেনাস অ্যাক্সেস নিতে হবে, কয়টা আইভি ক্যানুলা দিবে বলো তো? 2টা দিব স্যার, 2টা হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ড কত সাইজ কত হইতে হবে? তোমার হাতে যা আছে তুমি তাই দিবে, কিন্তু আইডিয়ালি কত হইতে হবে? 14 গজ, 14। এখন এই গজ, ফ্রেঞ্চ গজ যত বাড়বে, মনে করবে তার সাইজ তত ছোট, আর গজ যত ছোট হবে সাইজ তত বড়। তাহলে তোমার হাতে যেটাই থাকবে তুমি সেটা দিয়ে দিবে, তার ভিতরে লার্জেস্ট ইউজ করবে। আইডিয়ালি স্ট্যান্ডার্ড হওয়া উচিত 14 গজ, পেরিফেরাল ভেসেলে দেবে। ঠিক আছে স্যার, 2টা কেন দিব? 2টা ফ্লুইড বেশি দেওয়ার জন্য, 2টা ওপেন করে দিবে। আমি জানি না কতটুকু ফ্লুইড লস হয়েছে, আমাকে কতটুকু ফ্লুইড দিতে হবে, এই জন্য এটা একটা স্ট্যান্ডার্ড প্রটোকল ফর ম্যানেজমেন্ট অফ এ ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্ট, যে 2টা আইভি ক্যানুলা দিয়ে দিবে। ঠিক আছে, এখন কন্ট্রোল অফ ব্লিডিং, এটা তোমরা, আমি আর এটাতে যাচ্ছি না, তোমরা জানো যে পজিশন, তারপরে রেস্ট, তারপরে কি প্রেশার, তারপরে প্রসিডিউর, এটা যেভাবেই হোক। ঠিক আছে, আর ইন্টারভেনাস অ্যাক্সেস ওয়াইড শর্ট বোর্ড ক্যানুলা কতটুক? 14 গজ or larger in the peripheral veins। আর যদি প্রয়োজন হয় হাসপাতালে আনার পরে তুমি সেন্ট্রাল ভেন দিয়ে দিতে পারো। আর যদি দেখা যায় ভেন খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে এটাকে বলে কি ভেনিসেকশন বা ভেনাস কাট ডাউন। কোন ভেনে করে বলো তো ভেনিসেকশন বা ভেনাস কাট ডাউন? কোন ভেনে করা হয়?
বলতে পারবো না? The great saphenous vein. ভেরি গুড। গ্রেট সেভেন কোন জায়গায় করে? প্লেসটা কোথায় করা হয় বলো তো? স্যার লেগে। কোন জায়গায় করে বলো? স্যার মিডিয়ান কিউবিটাল ভেনে করতে পারছে। মিডিয়ান কিউবিট করতে পারো, সাধারণত লং সেভেনাস ভেনি করা হয়। লং সেভেনাস ভেনি কোন জায়গাটাতে করে? Sir, medial malleolus এখানে। সেবাবদি মিডিয়াল ম্যানুয়ালাস, এটা হয়তো কোনো সময় জিজ্ঞেস করতে পারে, এমনি জিজ্ঞেস করলে তোমাকে। ঠিক আছে, তাহলে এবিসির মধ্যে এয়ারওয়ে, ব্রিদিং এবং সার্কুলেশন এটুকু আসলো। হ্যাঁ, আর যদি প্রয়োজন হয় ইউ মে হ্যাভ টু গিভ এ সেন্ট্রাল ভেনাস ক্যানুলা। ফ্লুইড কি দিব? যা হাতের কাছে পাবে তাই, তাই না? মেইনলি যে ক্রিস্টালয়েড, কলয়েড পাইলে কলয়েড দাও, ব্লাড পাইলে ব্লাড দাও। আর ড্রাগের ক্ষেত্রে অ্যাড্রেনালিন, এটা ভেসো কনস্ট্রিকশনের জন্য দেওয়া হয়। এটা এখন এটা তোমাদের এতটা ইম্পর্টেন্ট না তোমাদের জানার জন্য, তোমরা ফ্লুইড দিতে হবে এটা মনে রাখলেই হবে। ঠিক আছে, কার্ডিয়াক অ্যারেস্টের মধ্যে কিছু এইচ আছে, কিছু টি আছে, তোমরা যেগুলো বলে গেছিলে একটু আগে। যেমন এটা পেশেন্টের হাইপোক্সিয়া 1H, হাইপোভলিমিয়া, হাইপারক্যালিমিয়া, হাইপোথার্মিয়া। আর টি এর মধ্যে হইলো টেনশন নিউমোথোরাক্স, কার্ডিয়াক ট্যাম্পোনিক। টক্সিক মানে কোনো ড্রাগের জন্য হতে পারে। আরেকটা হইতে হয় থ্রম্বো এম্বোলিজম, পালমোনারি এম্বোলিজম যদি হয়। এটা জাস্ট একটা ওভারভিউ দিলাম এখানে। তাহলে যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাহলে বেসিক লাইফ সাপোর্ট প্রোটোকলে চলে যেতে হবে, এবং এটা তোমাদেরকে ইন্টার্নশিপের প্রথম দিকে তোমাদেরকে একটু শেখানো হবে। আর বেসিক লাইফ সাপোর্টের তোমরা যদি ভিডিও নিতে চাও প্রোটোকল, তাহলে আদনানের সাথে যোগাযোগ করে আমি আদনানকে দিয়ে রাখবো, তোমরা এটা আপলোড করে দিও, ওখান থেকে নিয়ে নেবো, বাসায় বসে বসে দেখতে পারো। তারপরে আসো ডিসেবিলিটি। এই ডিসেবিলিটিটা মানে হলো ফর এ কুইক নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট, ব্রিফ। এখন তোমরা বলো তো, সাধারণত আমরা নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট কি দিয়ে করি? জিসিএস করছে। জিসিএস, তাই না? এর মধ্যে কি কি আছে? জিসিএস স্যার করে কি কি আছে? আই রেসপন্স, ভার্বাল রেসপন্স আর বেস্ট মোটর রেসপন্স। আই ওপেনিং, তারপরে বেস্ট ভার্বাল রেসপন্স, বেস্ট মোটর রেসপন্স, এর টোটাল স্কোর হলো 15, তাই না? এখন এইটাতে আমরা এরকম একটা ইনজুর্ড পেশেন্টের ক্ষেত্রে গ্লাসগো কমা স্কেল করতে পারবো? তো সম্ভব না। কেন? কারণ গ্লাসগো কমা স্কেল দেখতে গেলে যে সময়টা দরকার, ওই অ্যাসেসমেন্টের সময় তুমি একটা ক্রিটিক্যাল ইনজুর্ড পেশেন্টের অ্যাসেসমেন্ট করার এই সময়টা তুমি পাবে না। এই জন্য এই ডিসেবিলিটি শব্দটা আনছে, দিস এ কুইক অর ব্রিফ নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট। এর মধ্যে কি কি পয়েন্ট আছে জানো? AVPU, তাই না? A is for, এ হলো অ্যালার্ট, রোগীর কথা বলতেছে তোমার সাথে সুন্দরভাবে, তার মানে পেশেন্ট ইজ অ্যালার্ট। ভি, পেশেন্ট অ্যালার্ট না, বাট পেশেন্ট রেসপন্স টু ভার্বাল স্টিমুলাই ও ভার্বাল কমান্ড, এটা হলো ভি। পি হইলো ভার্বাল কমান্ডে রেসপন্ড করে না, বাট যদি পেইনফুল স্টিমুলাই দিই তখন পেশেন্ট রেসপন্ড করে। আর ইউ হইলো আনরেসপন্সিভ। তাহলে এই যে AVPU দিয়ে আমরা কুইক নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট করি, নট বাই গ্লাসগো কমা স্কেল। কারণ গ্লাসগো কমা স্কেলে দেখতে গেলে যে সময়টা লাগবে, এই যে এই মোটর রেসপন্স এবং এটার মধ্যে, তাই না, 4, 5, 6, এই 4, 5, 6 পয়েন্টস দেখতে গেলে যত সময় লাগবে এত সময় পেশেন্ট তোমাকে দিবে না। এই জন্য কুইক অ্যাসেসমেন্ট, whether the patient is alert, whether the patient responds to verbal stimuli, verbal command, whether the patient responds to painful stimuli, and whether the patient is unresponsive. এইটা হলো কুইক রেসপন্স ডিসেবিলিটি।
ঠিক আছে? আর এইটুকু যদি তারপরে যদি মনে রাখতে পারো, তার ইন এডিশন তোমরা ওরিয়েন্টেশন, টাইম, স্পেস, পারসন, এটা যদি সে ওরিয়েন্টেড থাকে তাহলে আর একটা পিপুলারি সাইজ, এটা মনে রাখতে হবে না, রাখলেও চলে, না রাখলেও চলে। আর হইলো অল্টারনেটিভলি হলো গ্লাসগো কোমা স্কেল। এইটা সাধারণত ইউজ করা হয় পেশেন্ট যখন রিসাসিটেশন হয়ে যাবে, দেন তুমি গ্লাসগো কোমা স্কেল করে আবার দেবে। কিন্তু ইনিশিয়াল স্টেজে ডিসেবিলিটি দেখা হয় বাই এভিপিইউ, এবং তারপরে যখন পেশেন্ট স্টেবল হয়ে গেল, দেন ইউ গো ফর গ্লাসগো কোমা স্কেল। এক্সপোজার, এই এক্সপোজার মানে কি? এক্সপোজার মানে হলো you have to remove every scrap of clothing and you have to examine the whole patient head to toe and remove every clothing including the back and the perineum. তাহলে পুরো ব্যাক এন্ড পেরিনিয়াম এক্সামিন করতে, এবং এভরি এক্সপোজার মানে সমস্ত কাপড় এক্সপোজ করে দিয়ে তারপরে তোমাকে পেশেন্টের পুরো এক্সামিনেশন করতে হবে। রিমুভ এভরি স্ক্র্যাপ অফ ক্লোজিং অ্যান্ড এই ক্ষেত্রে টেক কেয়ার অফ দি স্পাইন। তখন বলে পেশেন্টকে মুভ করাইতে হবে লগ রোলিং মুভমেন্ট। এর মানে কি বলতো? স্যার কাঠের লগ যেরকম ঘুরায় গাছের ঘুরায় লগ মানে গাছের গুড়ি, গাছের গুড়ি যেমন পুরোটা একসাথে মুভ করে, পেশেন্টের হোল বডিটাকে তোমাকে একসাথে মুভ করাইতে হবে। মাথা এবং সার্ভাইকাল স্পাইন একজনই ধরবে, একজন তোমার চেস্টে ধরবে, একজন পেলভিস ধরবে, একজন লোয়ার লিম্ব ধরবে, ধরে সবাই মিলে একসাথে পুরোটা বডিটাকে একসাথে পুরো বডিকে রোল করাইতে হবে। এতে সিঙ্গেল ইউনিট। ঠিক আছে? তাহলে ফুল এক্সামিনেশন needs log rolling movement with a minimum of 4 trained personnel to examine the back. এখানে আমার এক্সপিরিয়েন্সটা বলি, জাফর ইকবাল সাহেব যখন আসলেন এখানে ইনজুর্ড হয়ে, তখন তো আমাদের তো ডাক্তারও চলে গেছে, আমি যাওয়ার পরে দেখলাম যে রাশিদুল নবী মাথায় যে ইনজুরি আছে এটা সে শেক করতেছে, এটা বেশ বড় ইনজুরি, রিপেয়ার করার জন্য। আমি ঢোকার পরে বললাম যে অ্যানেস্থেশিয়া না দিয়ে কেন করতেছে? বলে না, উনি জেনারেল অ্যানেস্থেশিয়া উনি নিবে না, উনি না করছে কোনো অবস্থায় জেনারেল অ্যানেস্থেশিয়া দেওয়া যাবে না। তখন আমি বললাম যে একটা ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্ট, তুমি পেশেন্টের কথা শুনলে তোমার চলবে না, কারণ তুমি এটা ইনজুরি করতে গিয়ে, তুমি রিপেয়ার করতে গিয়ে পরবর্তীতে যদি সমস্যা ফেস করো তাহলে তুমি এয়ারওয়ে কন্ট্রোল করতে পারবে না। কাজে আগে ওনাকে অ্যানেস্থেশিয়া দাও, বলে উনি রাজি না, উনি রাজি হওয়ার দরকার নেই। এই ক্ষেত্রে একটা ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্টের কনসেন্ট না দিলে তুমি গো হেড। কাজে আমি বললাম তোমরা অ্যানেস্থেশিয়া দিয়ে দাও। তখন তারা ওরা ইন্টিগ্রেট করে অ্যানেস্থেশিয়া দিল, দিয়ে দেখা গেল যে ইনজুরি যেরকম মনে করছে তার চেয়ে অনেক বেশি, যেটা লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে আসলে রিপেয়ার করতে পারত। এনিওয়ে, এটা কমপ্লিট করার পরে তারা পেশেন্ট যখন শিফট করাবে তখন আমি আবার গেলাম, গিয়ে বললাম যে ডিড ইউ এক্সামিন দ্য ব্যাক? বলে না স্যার। তাহলে পেশেন্ট টেবিল থেকে নামাই দিচ্ছে, মানে তারা তখন অ্যানেস্থেশিয়া মানে রিভার্স করে ফেলার চিন্তা করতেছে, করে তারা ট্রলি নিয়ে আসতেছে নামাই দিবে। আমি বললাম না, তোমরা ঠিক এই পেশেন্টটা যেভাবে মুভ করছে ওইরকম এখন যে ছবিতে দেখাচ্ছি এরকম ভাবে ওনাকে মুভ করে দেখা গেল এই জায়গার মধ্যে একটা বিরাট একটা না দুটো স্টেপ ছিল, এন্ড ইট ওয়াজ হিউজ প্রফিউজলি ব্লিডিং, এবং ওনার স্কাল্পে যে ব্লিডিং ছিল তার চেয়ে এই ব্লিডিংটা অনেক বেশি ছিল। এইবার চিন্তা করো যদি এইটা না দেখে পেশেন্টকে রিভার্স দিয়ে দেওয়া হতো এবং পেশেন্টকে ট্রলি থেকে নামাই দেওয়া হতো, মনে করো হয়তো যাচ্ছে ব্লাড তো মাথা থেকে হয়তো পিঠের নিচে গেছে, তাহলে কত বড় সর্বনষ্ট হয়ে গেছে। এবং এটি হলো তোমার হলো নলেজ এবং এক্সপিরিয়েন্সের একসাথে তোমাকে কাজে লাগাইতে হবে। যেই মুভ করান গেলাম তখন দেখুন যে এখানে, এবং এই পেশেন্টটা ওনাকে যদি ফুল অ্যানেস্থেশিয়া না দেওয়া হতো তাহলে কি এটা ম্যানেজ করা সম্ভব হতো? ইম্পসিবল। এটা তোমাদের মাথায় রাখতে হবে। দিস আর দ্য এক্সপিরিয়েন্স যেটা শেয়ার করলাম, যে তোমার নলেজ এবং এক্সপিরিয়েন্স দুটি তোমার থাকতে হবে, এবং এই যে লগ রোলিং মুভমেন্ট করে পিছনটা দেখতে হবে, এই নলেজ যদি আবার না থাকতো তাহলে আমি ওই মুহূর্তে সিরিয়াসলি কথাটা এবং খুব রিজিডলি কথা বলতাম না যে তোমরা অবশ্যই তোমরা তাকে জেনারেল অ্যানেস্থেশিয়া দিতে হবে, কারণ এমন অনেক ইনজুরি থাকতে পারে যেটা আমরা এখনো জানি না, ওইটা ম্যানেজ করতে গেলে তাকে আমার যেতে হবে, আদারওয়াইজ আমি এয়ারওয়ে কন্ট্রোল নিতে পারবো না। আর আরেকটা হলো এই যে ব্যাক এক্সামিনেশনটা যদি আমরা না করতাম তাহলে একেবারে সর্বনাশ হয়ে যেত। সো ইউ হ্যাভ টু রিমুভ এভরি স্ক্র্যাপ অফ ক্লোদিং অ্যান্ড লগ রোলিং মুভমেন্ট, এবং এই যে ট্রেন পার্সোনাল কেন থাকতে হবে, সো দ্যাট ইনঅ্যাডভার্টেন্ট স্পাইনাল ইনজুরি যেন না হয়। তাহলে এখানে কিছু স্পেশাল কথা আছে, বাচ্চাদের ক্ষেত্রে হাইপোথার্মিয়া যেন না হয়, বাচ্চাকে কটন দিয়ে রোল করে নিতে হবে। আর এটা
কনসিডার অ্যান ইনসারশন উইথ নাসোগ্যাস্ট্রিক টিউব যদি মনে করো যে অ্যাবডোমিনাল ইনজুরি থাকতে পারে এন্ড মে নিড ইউরোথ্রাল ক্যাথেটারাইজেশন। সব পেশেন্টে কিন্তু ক্যাথেটার দরকার নেই, তবে মাল্টিপল ইনজুরি যদি থাকে, ক্রিটিক্যালি ইনজুর্ড যদি থাকে, তাহলে ক্যাথেটার করা দরকার আছে। কি কাজে লাগবে ক্যাথেটারটা বলো তো? এরকম একটা হ্যাঁ মাল্টিপল ইনজুরি হয়ে গেছে, পেশেন্ট আনকনসিয়াস, তাকে ক্যাথেটার করলে আমার কি কি কাজে আসবে এই ক্যাথেটারটা? ইউরিন আউটপুটটা স্যার মেজার করতে পারবো। ভেরি গুড একটা। আর স্যার আচ্ছা শক শক হচ্ছে নাকি এটা ফিচার হিসাবে দেখতে পারি স্যার। তাই না, শক থেকে রিকভারি হচ্ছে কিনা ইউরিন আউটপুট দিয়ে আমি এটা একটা প্যারামিটার হিসেবে নিলাম। আর কিভাবে হেল্প করবে ক্যাথেটার একটা মাল্টিপল ইনজুরি পেশেন্ট? স্যার ফ্লুইড ইনটেক আউটপুট চার্ট তৈরি করে। হ্যাঁ গুড, ইউরিন আউটপুটটা দেখে আমি ইনটেক আউটপুট চার্টটা আমি প্রপার ফ্লুইড দিতে পারবো। আর হেমাচুরিয়া হচ্ছে কিনা সেটা দেখতে পারবো। দেখলে কি বুঝবো বলো? স্যার ব্লাডার ইনজুরি বা ইউরিনারি হ্যাঁ, ট্র্যাক্টে ঠিক কোনো আছে, ইনজুরি আছে হ্যাঁ। কিনা। স্যার ইউরেথ্রাল ইনজুরি। হ্যাঁ ভেরি গুড, শুধু ইউরেথ্রা না, পুরো ইউরিনারি ট্র্যাক্টে, তাই না? দেয়ার মে বি ইনজুরি টু দ্য কিডনি হতে পারে, ইউরেটার হতে পারে, ব্লাডার হতে পারে, ইউরেথ্রা হতে পারে। ভেরি গুড। এনি ট্রমা ইন দি ইউরিনারি ট্র্যাক্ট, তাহলে এটা পেশেন্ট উইল হেল্প করছে। আর কি হেল্প করবে? আনকনশিয়াস পেশেন্ট প্রস্রাব করতে পারতেছে না, তাই না? তাহলে আমি তার রিটেনশনটা রিলিভ করতে পারবো, তার হিমাচুরি আছে কিনা দেখে ইউরিনারি ট্র্যাক্টে কোনো ট্রমা আছে কিনা এটা সাসপেক্ট করতে পারবো। আর ইউরিন আউটপুট আমি দেখে আমি তার ফ্লুইড ক্যালকুলেট করতে পারবো, শক থেকে রিকভারি হলে কিনা বুঝতে পারবো, তাই না? ডিজিটাল রেকটাল এক্সামিনেশনও করা লাগতে পারে যদি সন্দেহ করো যে পেশেন্টের ইউরেথ্রা ইনজুরি আছে, পেশেন্টের রেকটামে ইনজুরি আছে, then you may have to go for digital rectal. এখন এই রিসাসিটেশন ফেজে প্রাইমারি সার্ভে এবং রিসাসিটেশন একই সাথে চলবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, পরের স্টেপ এখন আর বেশিক্ষণ লাগবে না, শেষ হয়ে যাবে। তাহলে মূলটা হলো প্রাইমারি সার্ভে এন্ড রিসাসিটেশন, সেখান থেকে কিন্তু মেইন প্রশ্নগুলো থাকে। সেকেন্ড হলো মনিটরিং, তার মানে রোগীটা রিসাসিটেশন হয়ে গেল, এখন রোগী ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে, কি কি দিয়ে মনিটর করবো বলো তো? নাম স্যার ভাইটালস দেখে। ভেরি গুড, যেমন স্যার পালস, ব্লাড Good. প্রেশার, রেসপিরেটরি রেট, টেম্পারেচার। গুড। একটু আগে আরেকটা বলে আসছো, ইউরিন আউটপুট। আর এগুলোই, আরো দুটো হয়তো অ্যাড করবে, পালস, রেসপিরেটরি, ব্লাড প্রেশার, টেম্পারেচার, পালস প্রেশার, হ্যাঁ, ইউরিন আউটপুট, সেন্ট্রাল ভেনাস প্রেশার যদি পেশেন্ট শকে থাকে, সবার না, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, এটা আমি যাবো না, তোমাদেরকে এটা পরে পড়ানো হবে, এবিজি রিপোর্ট রিড করা হয়, ব্লাড গ্লুকোজ। ঠিক আছে, তাহলে মনিটরিং তোমরা সব বলে ফেলছো, সিম্পল পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি, পালস প্রেশার, temperature, urine output, central venous pressure, and arterial blood gas analysis, blood glucose. এই কয়টা জিনিস দিয়ে একটা ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্টে জেনারেল প্রিন্সিপাল হলো এইটা দিয়ে আমরা মনিটরিং করব। তারপরে সেকেন্ডারি সার্ভে, তাহলে সেকেন্ডারি সার্ভেটা হলো এ থরো হেড টু টো এক্সামিনেশন টু ফাইন্ড আউট দ্য ডেফিনিটিভ ইনজুরি, গো ফর ইনভেস্টিগেশন অ্যান্ড ট্রিট দ্য ইনজুরিজ। যেমন ধরো, if the patient has got a limb fracture, do X-ray of that part and manage the fracture. The patient is the intracranial hematoma suspect করো and do an emergency CT scan and remove the hematoma if needed. The patient is the cervical বা কোনো spinal injury suspect করো, do an MRI of the spine and fix the fracture. And the patient is যদি urinary tract injury সন্দেহ করো, তাহলে treat the injury. এটা ব্লাডার হোক, ইউরেথ্রা হোক, তাই না? ব্লাডার হলে ব্লাডার রিপেয়ার করবে, ইউরেথ্রা হলে ইউরেথ্রাতে সাধারণত আমরা প্রাইমারি রিপেয়ারে যাই না। ইউরেথ্রা ইনজুরিতে কি করে বলো তো, বেসিক প্রিন্সিপাল সংক্ষেপে বলে ফেলো। এটা পেশেন্টে ইউরেথ্রা ইনজুরি সাসপেক্ট করতেছি, তুমি কি ক্যাথেটার করবে? জেনারেল প্রিন্সিপাল, হ্যাঁ, এখনকার জেনারেল প্রিন্সিপাল হলো ইউরেথ্রা ইনজুরি সাসপেক্ট করলে ডোন্ট গো ফর ক্যাথেটারাইজেশন।
এটা সুপ্রাক্লিনিক ক্যাথেটার করে দাও, ডিটেনশন রিলিফ হয়ে গেল, পরবর্তীতে রেট্রোগ্রেড ইউরেথ্রোগ্রাফি করে তারপরে ম্যানেজ করতে হবে। তাহলে কিডনি ইনজুরি হতে পারে, ইউরেথ্রা ইনজুরি হতে পারে, ব্লাডার ইনজুরি হতে পারে। যেখানে ইনজুরি হয় অ্যাকর্ডিং টু ইনজুরি তোমাকে ম্যানেজ করতে হবে এবং ইনভেস্টিগেশন ওইভাবে। এটা সিটি ইউরোগ্রাফি করবে না কন্ট্রাস্ট সিটি করবে, তখন ডিসিশন নেবে। অ্যাবডোমিনাল ইনজুরি যদি থাকে, বাউল ইনজুরি থাকলে তা ডিপেন্ড করবে স্মল বাউল না লার্জ বাউল কোনখানে ইনজুরি হয়েছে তার উপরে ম্যানেজমেন্ট। যদি স্প্লিন ইনজুরি হয় ইউ মে নিড টু ডু স্পেরেক্টমি। যদি লিভার ইনজুরি হয় তাহলে ইউ হ্যাভ টু রিপেয়ার দি লিভার ইনজুরি। ঠিক আছে, তাহলে সেকেন্ডারি সার্ভেটা হলো একদম তোমার ডেফিনিটিভ ইনজুরি কি কি আছে তা ফাইন্ড আউট করা এবং সেটা ম্যানেজ করা। ঠিক আছে, তাহলে কমপ্লিট হেড টু টো, থরো হেড টু টো এক্সামিনেশন, এবং তারপরে তোমাকে যেগুলো দরকার হবে ইনভেস্টিগেশন করতে হবে। তাহলে টু আইডেন্টিফাই অল দি ইনজুরিজ and do investigation and treat accordingly. ঠিক আছে, যে কথাগুলো আমি বলে গেলাম, যদি নার্ভাস সিস্টেমে হয় ব্রেনে হলে ব্রেনের, স্পাইনে হলে স্পাইনের, যদি অ্যাবডোমেন হয় তাহলে অ্যাবডোমেনের ইনজুরিগুলো সাসপেক্ট করলে একটা তুমি ইউ ক্যান ডু এন ইমার্জেন্সি সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন। এবং যদি লিভার ইনজুরি হয় ম্যানেজ দ্য লিভার ইনজুরি, রিপেয়ার করো পারফেক্ট। যদি বাউল ইনজুরি হয় ম্যানেজ দ্য বাউল ইনজুরি। স্প্লিন ইনজুরি হয় স্প্লিন ইনজুরি ম্যানেজ করো। ঠিক আছে, তাহলে এই ম্যানেজমেন্টটা ডিপেন্ড করবে কার উপরে? টাইপ অফ ইনজুরির উপরে, কোন ধরনের ইনজুরি হয়েছে তার উপরে। তোমাদের কিন্তু এত ডিটেলসে যাবে না, পোস্ট গ্রাজুয়েশনে এটা জানতে হয় যে বাউল ইনজুরি কোন বাউলে কি ধরনের রিপেয়ার করা হয়, স্মল বাউল হলে কি করবো, রাইট সাইডের কলন হলে কি করবো, লেফট সাইড কলন হলে কি করবো, যদি লিভার ইনজুরি হয় তাহলে কি করবো, স্প্লিন ইনজুরি কতটুকু পর্যন্ত স্প্লিন সেভ করা যাবে। তোমাদের জন্য জানার দরকার হলো ম্যানেজমেন্টটা উইল ডিপেন্ড অন দি টাইপ অফ ইনজুরি। ঠিক আছে, তাহলে আমি থরো হেড টু টো এক্সামিনেশন করবো। প্রথম হলো ডিটেল হিস্ট্রি নিব, থরো এক্সামিনেশন করব, ইনভেস্টিগেশন আমি যেটা প্রয়োজন মনে করি সেটা করব, অ্যান্ড ডিপেন্ডিং অন দি ইনজুরিজ ম্যানেজ করব। দ্যাট ইজ দ্য সেকেন্ডারি সার্ভে। তোমাদের জন্য সেকেন্ডারি সার্ভে শুনলাম যে এর বেশি জানার দরকার নেই। ঠিক আছে, তাহলে বেরিয়ে যাই। হ্যাঁ, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের মা বাবাদেরকে সালাম বলবা, পরের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফিজ।